স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনের 596তম পর্বে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতে ডানে আছেন মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব। আমার হাতে বামে আছেন সাবেক ডিআইজি প্রিজন শামসুল হায়দার সিদ্দিকী, আছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাশিদ। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। বিএসআরএম গণতন্ত্র এখনের আজকের এই পর্ব মূলত একটা বড় অংশ জুড়ে আমরা বেগম জিয়ার যে গৌরবময় বিদায়, তার জীবনে নানা দিক নিয়ে আলোচনা করব। আলোচনাটা শুরু করতে চাই জুনায়েদ সাকিব, আপনাকে দিয়ে যে বলছিলাম তার এক ধরনের গৌরবময় বিদায়, এবং জানা যায় যে জনস্রোত, যে মানুষের ঢল, এই ঢল, এই জনস্রোত, এই মানুষের যে আবেগ, মানুষের যে ভালোবাসা আসলে কি বার্তা দেয়? ধন্যবাদ সবাইকে, সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। এটা তো তিনি অর্জন করেছেন, এবং বিশেষভাবে এটা বলবো যে মানে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি একটা অনন্য উচ্চতায় উঠেছেন। এইটা যখন তাকে জেলখানায় নিয়ে যাওয়া হলো এই 2015 সালে, বলে না 16 সালে জি, অরফানেজ ট্রাস্ট মামলায়, জি এই মামলায়, মানে এই সময় আর কি, অর্থাৎ শেখ হাসিনার আমলে, তখন থেকেই তার যে ভূমিকা, তিনি দৃঢ় আছেন, কিন্তু তিনি কিন্তু খুব মানে কোনো কটু বাক্য কোনো রকম জায়গাটা করছেন না। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই সময় থেকে আমরা যদি মানে পূর্বতন থেকে আলাদা করি, এই সময়টা থেকে এবং তার পরবর্তীকালে উনি বেরিয়ে আসার পর থেকে এবং 5ই আগস্টের পর থেকে তার বক্তব্যের জায়গায় যদি দেখেন, তিনি এতটা অত্যাচারিত হলেন, তার উপর দিয়ে যা গেল, বিশেষভাবে 111 সরকারের আমল থেকে শুরু করে পরবর্তীকালে পুরো এই 15 বছর, সেইটার পরেও তিনি আমাদের সাথে দেখা হয়েছিল। 2023 সালে। তিনি তখন বেশ অসুস্থ, তারপরেও আমরা হাসপাতালে যখন দেখতে গিয়েছি গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে, তো আমরা যাওয়াতে তিনি বললেন তিনি আমাদের সাথে দেখা করবেন। সাধারণত ওই মুহূর্তে কারোর সাথে দেখা করছিলেন না। তখন তিনি যে কথাটা আমাদের বললেন যে দেশটাকে বাঁচান আপনারা, এই নির্বাচন, এখানে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, কাজেই নির্বাচন করতে হলে এখানে একটা অন্তর্বর্তী সরকার কিংবা এই ধরনের তত্ত্বাবধায়ক সরকার লাগবে, এবং এটা করতে হবে এই কারণে যে দেশটাকে বাঁচাতে হবে, না হলে দেশটা বাঁচবে না। এই যে জায়গাটা তিনি অ্যাপিলটা তার তুললেন, সেইটা এতদিন ধরে তার যে নির্যাতন অত্যাচার তার উপরে হচ্ছে, সেইখান থেকে কিন্তু কোনো প্রতিহিংসা বেরোলো না। দেশটা বাঁচানোর জন্যই তার আকুতিটা বেরিয়েছে, এবং ওই তীব্র অসুস্থতার মধ্যেও। এবং সেইটা তিনি তার যে কথাটা, তার কনসিস্টেন্সি আছে, সেটা 5ই আগস্টের এই অভ্যুত্থানের পরে এতটা 16-18 মাসে আমরা একটা বাক্য শুনিনি। তিনি পুরো তার দলকে প্রতিহিংসার রাজনীতির বাইরে এসে একটা ইনক্লুসিভ বাংলাদেশের পক্ষে তিনি অবস্থান নিতে নির্দেশনা দিলেন। এবং আপনি খেয়াল করবেন, যখন আমরা আমাদের 14 দফা, বিএনপি 27 দফা দিল, তারপর আমরা একসাথে যুগপৎ আন্দোলনে 31 দফা প্রণয়ন করেছি, সেখানে একটা কথা ছিল এই ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের। অনেকেই তখন বলেছিলেন যে এগুলো সব রেটরিক, পলিটিক্যাল অলংকার, কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু সেটাকে মিন করেছেন। অন্ততপক্ষে তার পার্টিকে, তার পক্ষ থেকে যতটা, এত বড় একটা পার্টি, সেটাকে নির্দেশনা দেওয়া, এবং যেটা আসলে নানাভাবে গুম, খুন, মামলা, অত্যাচারের মধ্য দিয়ে গেছে, তাদের তো স্বাভাবিক একটা ক্রোধের জায়গা আছে, সেইটাকে নিয়ন্ত্রণ করার জায়গাতে উনি যে ভূমিকা রেখেছেন, এইটা একেবারেই মানে যাকে বলে যে তাকে দলের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের সত্যিকার নেতৃত্বে পরিণত করেছে। এবং তাকে যে উপাধি দেওয়া হয়েছিল সেটার মর্যাদা তিনি রেখেছেন দেশনেত্রীর। আপসহীনের ভূমিকাটা তার কিন্তু বিভিন্ন রকম। যখনই প্রশ্নটা এসছে যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা, সেটা 80-র দশকে তিনি তখন আপসহীন উপাধি পেয়েছেন, কিন্তু পরবর্তীকালেও কিন্তু সেই আপসহীনতা তার ছিল। অন দি আদার হ্যান্ড, আবার যখন জাতীয় প্রশ্নে ওনার ঐক্যের জায়গার দরকার পড়েছে, সেটা আপনার যদি দেখেন যে যখন প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে পার্লামেন্টারি সিস্টেমে আসার ব্যাপার হলো, বিএনপি কিন্তু প্রেসিডেন্সিয়াল সিস্টেমের ধারাবাহিকতার পার্টি, সেই জায়গায় উনি জনগণের যা
অন্যান্য দলগুলোর যে আকাঙ্ক্ষা সেটার সাথে কিন্তু বিএনপিকে সেই জায়গায় এক কাতারে নিয়ে আসলেন এবং পার্লামেন্টারি সিস্টেমের জায়গায় আসলেন। তার মানে ঐকমত্য যেখানে দরকার সেখানে আসলেন। তারপর ধরেন ত্রয়োদশ সংশোধনের ক্ষেত্রে যখন তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিএনপি প্রথমে মানেনি, কিন্তু শেষ পর্যন্ত জন আকাঙ্ক্ষার ভিত্তিতে তিনি তত্ত্বাবধায়ক ব্যবস্থার জায়গাতেও আসলেন। এবং এই যে শেষ পর্যন্ত যদি 31 দফার প্রণয়ন কিংবা একটা রাষ্ট্রের যে গুণগত রূপান্তরের প্রশ্ন, সবগুলো প্রশ্নে কিন্তু বিএনপির যে পজিশন ওই জায়গায় আছে তা না, কিন্তু বিএনপি অনেকগুলো প্রশ্নে যে ছাড় দিয়ে একটা জায়গায় ঐকমত্য এসছে। এইখানেও কিন্তু অবশ্যই মানে জনাব তারেক রহমান সহ বিএনপির বর্তমান নেতৃত্বের ভূমিকা তো আছে, কিন্তু পেছনে কিন্তু আছেন বেগম খালেদা জিয়া। সো এই যে দুটো জায়গা, যে যখন লড়াই করতে হবে তখন একটা আপসীন জায়গা তৈরি হওয়া, আবার যখন ন্যাশনাল কোয়েশ্চেন আসছে তখন এমন না যে বিএনপির সাথে ধরুন আমরা যখন ছাত্র আন্দোলনের কালে 90-এর আন্দোলন করেছি, তার পরবর্তীকালে আমরা যখন মানে প্রথম সরকার তো বিএনপি, তখন বিএনপির অনেক পলিসির সাথে আমাদের কিন্তু দ্বিমত হয়েছে, আমরা তার বিরুদ্ধে লড়াই করেছি, মিছিল মিটিং সমাবেশ করেছি, প্রতিবাদ করেছি। কিন্তু অল থ্রু এই যে তার রাজনৈতিক ভূমিকার জায়গাটা এবং সর্বাগ্রে যখনই কোয়েশ্চেনটা এসছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন, জাতীয় স্বার্থের প্রশ্ন, আমরা সব কিছু ছাপিয়ে একটা জায়গা বেগম খালেদা জিয়া এইটা যদি ঠিক মতো বোঝেন তাহলে তিনি এই ক্ষেত্রে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিলেন, এই ভরসার জায়গাটা কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে কম বেশি কাজ করেছিল। তো এইটা যে এই জিনিসগুলো তার অর্জন করা, এই অর্জনের মধ্য দিয়ে কিন্তু আজকে তার যে জাতীয় জায়গাটা তৈরি হয়েছে সেটারই সম্মান পুরো দেশ তাকে দিচ্ছে। জি, আবার আসবো আপনার কাছে। শামসুদ্দিন সিদ্দিকী, আপনার কাছে একটু পরে যাবো, যেহেতু ও একেবারেই মানে আপনার কিছু ব্যক্তিগত স্মৃতিচারণমূলক কিছু বিষয় আছে, আপনার কাছে একটু পরে যাবো। আগে একটু রাজনীতিবিদদের কাছে একটু শুনে আসি। এনসিপি যুগ্ম আহ্বায়ক জাভেদ রাশিদ, যে জুনেদ সাকিব বলছিলেন যে তার যে অর্জন, তার যে আপোষহীন এবং তার যে দেশনেত্রী, এই জায়গাটিতে আছেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে বেগম জিয়াকে নিয়ে মানুষের যে আবেগ, যে ভালোবাসা, এটি বিএনপিকে আরো শক্তিশালী করবে। আপনিও কি তাই মনে করেন কিনা? আপনাকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে যারা বাংলা বিষয়ের যত দর্শক শ্রোতা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। বিএনপির রাজনীতিটাকে আসলে দুইটা ভাগে যদি আমরা ভাগ করি এখন পর্যন্ত, তৃতীয় ভাগটা আসলে 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা দেখব সামনে। তো দুইটা ভাগে ভাগ করলে একটা হচ্ছে 75 পরবর্তী সময় এবং তারপর হচ্ছে 90 পরবর্তী সময়ে। 90-এর যে ছাত্র জনতার তৎকালীন স্বৈরাচার বিরোধী যে গণ অভ্যুত্থান তখন বেগম খালেদা জিয়া একজন গৃহবধূ থেকে রাজপথে নেমে এসে যেভাবে সাধারণ মানুষের কাতারে সামিল হয়ে একটা লড়াইকে আসলে গণ অভ্যুত্থানের দিকে রূপান্তর করতে পেরেছিলেন, এটা কিন্তু কোনো সাধারণ কথা নয়। একেবারেই একজন সাধারণ গৃহবধূ থেকে জাতীয় নেতা হিসেবে যে রূপান্তরটা, সেটাকে যদি আমরা দেখি, এবং যেটা সাকিব ভাই বলছিলেন যে উনি কিন্তু আসলেই জনগণের এবং জনমানুষের নেত্রী হয়ে উঠেছিলেন। এটার একটা দৃষ্টান্ত হচ্ছে, বা এটার উদাহরণ যদি বলি, একদম আমার বাবার কাছ থেকে যেটা শোনা, উনি খালেদা জিয়াকে সামনাসামনি দেখেছিলেন এবং সেই যে ওনার স্মৃতি, সেটা উনি কিন্তু এখনও মনে রেখেছেন। এবং আমি যতজনের সাথে কথা হয়েছে, যতজনই ওনাকে দেখেছেন বা ওনার সামনে ওনাদের যে স্মৃতিগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু প্রচুর স্মৃতিচারণমূলক কথাবার্তা রয়েছে, এবং সেগুলো সবগুলো প্রায় বেশিরভাগই কিন্তু পজিটিভ কথাবার্তা। এই জায়গাটা কিন্তু আসলে একজন গৃহবধূ থেকে রাজনৈতিক নেতা হিসেবে আবির্ভাব হওয়া, কিংবা এই যে একটা দলের প্রধান হয়ে রাষ্ট্র ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্র চালনা, এই সব কিছুকে উনি আসলে ধারণ করতে পেরেছিলেন। ওনার যে বিশালত্ব দিয়ে, ওনার যে প্রগাঢ়তা দিয়ে উনি কিন্তু এটা পেরেছিলেন। তারপর যেটা সাকিব ভাই আরেকটা কথা বলছিলেন, সেটা হচ্ছে যে প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে যে প্রধানমন্ত্রীর তখন একটা কথা উঠছিল যে স্বৈরাচার হয়ে উঠে, কারণ প্রেসিডেন্টের হাতে প্রচুর ক্ষমতা, প্রেসিডেন্টকে স্বৈরাচার করে দিচ্ছে। তো আমরা আসলে যদি প্রেসিডেন্ট থেকে প্রধানমন্ত্রী দিকে যেতে পারি, সংসদীয় ফর্মে যেতে পারি, তাহলে হয়তো আর স্বৈরাচার আসবে না আমাদের এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। উনি কিন্তু সেটাও রেখেছিলেন। যদিও সেই সময় আমি যতটুকু জানি, যতটুকু পড়াশোনা করেছি, যে বিএনপি থেকেও কিন্তু একটা অংশ চেয়েছিল প্রেসিডেন্সিয়াল ফর্মে রাখতে, কিন্তু উনি কিন্তু সেটার এগেনস্টে গিয়ে জনমানুষ যেটা চেয়েছে সেটাই উনি করেছিলেন। তার পরবর্তীতে যে রাজনৈতিক যে রূপান্তরটা আমরা দেখতে পেলাম, যদিও সেটা খুব স্মুথ আসলে হয় নাই আমরা যেভাবে চেয়েছিলাম,
কিন্তু ওনার জায়গা থেকে উনি কিন্তু সবাইকে ধারণ করে রাজনীতি করতে চেয়েছিলেন, এবং ওনার ভিতরে যেটা ছিল সেটা হচ্ছে বাম ডান মধ্যপন্থী সবাইকে একত্রে এক ছাতার নিচে ধারণ করতে পারাটা, যেটা বিএনপির যে বাংলাদেশি জাতীয়তাবাদ যেটাকে আমরা বলছি, আমরা বাংলাদেশি হিসেবে যে স্বকীয়তা আমাদের, স্বতন্ত্রতা আমাদের, সেটাকে বজায় রাখার পেছনে কিন্তু ওনার একটা বিশাল ভূমিকা ছিল। এবং 24 পরবর্তী বা এই 26 পরবর্তী যদি আমরা বলি যে ইলেকশন পরবর্তী বিএনপি আসলে এটা কতটা ধারণ করে সামনে আগাবে সেটা দেখার বিষয়। নতুন বিএনপির নতুন নেতৃত্ব আসলো এখন, সেই নতুন নেতৃত্ব আসলে কিভাবে এটাকে সামনের দিকে নিয়ে যাবে সেটা সময় বলে দিবে। তবে বাংলাদেশের মানুষ, বেগম জিয়া যেভাবে বাংলাদেশের মানুষকে ভালোবেসেছেন, বাংলাদেশের মানুষও কিন্তু বেগম জিয়াকে সেই ভালোবাসা ফেরত দিয়েছেন, এবং তার একটা অনন্য জ্বলন্ত উদাহরণ হচ্ছে ওনার এই জানাজার যে লাখো লাখো মানুষের যে ঢল, এটাই প্রমাণ করে দেয়। জি, আমি যে প্রশ্নটা রাখছিলাম যে এই বেগম জিয়ার প্রতি মানুষের যে আবেগ ভালোবাসা, এটা বিএনপিকে আরো শক্তিশালী করবে? না, সেটা তো আমি আপনাকে বললামই যে এটা আসলে নির্ভর করবে পরবর্তী যে বিএনপির পথ চলাটা। নেতৃত্ব আছে জি। তারা সেটাকে কিভাবে, তারা কতটুকু ধারণ করতে পারছে ওনাকে, সেটার উপর নির্ভর করবে। আবার আপনার কাছে আসবো, মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক শিরিন সুলতান, আপনার কাছে একটু ইচ্ছা করে পরে এলাম, সবার কাছে শুনে আপাতত নিঃসন্দেহে এক ধরনের একবারে কাছ থেকে দেখেছেন, ছিলেন সহযোদ্ধা, ছিলেন অভিভাবক, ছিলেন তিনি। এই যে তারই চলে যাওয়া গৌরবময় বিদেয়, যে কথাগুলো এলো, এবং তারেক রহমান নিজেও তো তার স্ট্যাটাসে বলছেন যে যেখানে মায়ের পথ চলা থেমেছে সেখান থেকেই এই পথযাত্রাটাকে তিনি এগিয়ে নিতে চেষ্টা করবেন। এবং জাভেদ রাশিদ যেটা বলছেন, অনেকে কিন্তু এটা বলছেন যে বিএনপির আগামী দিনের পথ চলাটাও এখন আসলে একটা বড় মানুষের একটা দৃষ্টি থাকবে এই জায়গাগুলোতে। যদি কিছু ধন্যবাদ আপনার মাধ্যমে বাংলা ভিশনের সকল দর্শক শ্রোতা এবং আমার যারা আলোচক আছেন সকলকে। আসলে এখানে আমার দুই সহ আলোচক অত্যন্ত সুন্দরভাবে বেগম খালেদা জিয়ার দেশনেত্রী এবং আপসীন নেত্রী হয়ে ওঠার যে কথাগুলো বললেন, আমি দু একটা কথা সংযোজন করতে চাই। সেটা হচ্ছে যে তিনি যখন বাংলাদেশ জাতীয়তাবাদী জয়েন করেছিলেন তখন নিজের ইচ্ছা আসেনি, আমাদের জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের ইচ্ছাতেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে তিনি সেই সময় তার ছোট ছোট দুটো বাচ্চা এবং মাত্র 36 বছর বয়সে তিনি বিধবা হয়েছেন, এবং তার মাত্র শহীদ জিয়া রহমানের শহীদ হয়ে যাওয়া, এই পরিস্থিতিতে দলের প্রয়োজনে কিন্তু দলের নেতারা তাকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে জয়েন করিয়েছেন। এবং পরবর্তীতে তিনি যেভাবে আস্তে আস্তে নিজেকে সামলে নিয়ে যেভাবে এগিয়ে আসলেন, সেই সময় দেখবেন যে আমাদের অনেক বিএনপি নেতারাও কিন্তু আমাদের দলে ছিল না, মানে যেটা জিয়া রহমান সাহেবের সময় ছিল, তারা অনেকেই আমাদের দল ছেড়ে চলে গেছে। তেমন সেরকম একটি ভঙ্গুর পরিস্থিতিতে তিনি আস্তে আস্তে এই দলটাকে গুছিয়েছেন, এবং বিশেষ করে সে সময় আমাদের ছাত্র সমাজের একটা বিরাট ভূমিকা ছিল, এবং তিনি আমাদের সেই সময় আমরাও ছিলাম তার পাশে। তো সেই ছাত্র দলকে তিনি যেভাবে মানে মায়ের স্নেহে যেভাবে শাসন করে আদর করে যেভাবে আমাদেরকে উনি তৈরি করেছেন, এবং পরবর্তীতে দেখবেন যে যদি কেউ বলে যে বেগম খালেদা জিয়ার সে আন্দোলনের পুরোটা সময় কিন্তু ছাত্ররাই তার পাশে ছিলেন, এবং ছাত্র যুবকরাই তার পাশে থেকে তার আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গেছেন। এবং তিনি যে সেই সময় এবং আমাদের যে আজকে আমরা কেন তার প্রতি মানে এগিয়ে গেলাম বা আমরা কেন তার অনুসারী হলাম, এই যে তার আপসীন নেতৃত্ব। তিনি বলেছেন যে অবৈধ স্বৈরাচারের সাথে সাথে অধীনে করে নির্বাচনে আমরা যাব না, এদেশে গণমানুষের অধিকার প্রতিষ্ঠিত না পর্যন্ত আমি অবৈধ সরকারের অধীনে নির্বাচনে যাব না। এই যে তিনি বললেন কথাটা, এবং তিনি যে তার শেষ পর্যন্ত তিনি কথাটা রাখলেন, অনেক রাজনৈতিক শেখ হাসিনা সহ অনেক জামাত ইসলাম সহ অনেকেই সে তা বেগম খালেদা বিএনপিকে ছেড়ে রেখে সে নির্বাচনে চলে গিয়েছিল, এবং এই যে তার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ দেখলো যে একজন নেত্রী যে কথা বলেছেন তিনি কথাটা রেখেছেন। এবং সেই কারণে সেই সময় আপনি যদি দেখেন জাতীয়তাবাদী ছাত্রদল আমরা করেছি, কিন্তু সারা বাংলাদেশটা মনে হয় ছাত্রদলের অধীনে গেছে। প্রায় 300-র অধিক কলেজে আমরা নির্বাচিত হলাম, সেটা কিন্তু শুধুমাত্র বেগম খালেদা জিয়ার কারিশমার জন্য। সেখানে আমাদের ব্যক্তিগত কারো কোনো কারিশমা ছিল না। এবং আপনার তখন আপনার ডাকসু বলেন, জাকসু বলেন, রাকসু বলেন, সব কিছুতে ছাত্রদলের একটা বিশাল বিজয়। এবং শুধুমাত্র বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা এবং তার যে অধ্যবসায়, তার যে অসীম সাহস, এই সাহসকে কেন্দ্র করে কিন্তু আমরা ছাত্রদলের নেতৃত্বে আমরা বেগম খালেদা জিয়াকে মানে এত কাছে থেকে পেয়েছি, এবং তাকে আপসীন নেতৃত্বে তাকে পরিণত করেছে। এবং পরবর্তীতে প্রতিটা সময় আপনি দেখবেন 96 থেকে 2001 পর্যন্ত শেখ হাসিনা বিরোধী আন্দোলন, কিন্তু তখনও দেখেছি আমরা যে মাত্র সদ্য প্রধানমন্ত্রী হয়েও তিনি সেখানে সেই সময় কিন্তু তিনি সেই যে রাজপথে নেমেছেন, এবং তখনও তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো তিনি অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করেছেন। যে পরবর্তীতে আমরা দেখেছি যে
সে সে আজকে এই যে 5ই আগস্টের পরে বেগম খালেদা জিয়ার উপরে এত অত্যাচার নির্যাতন করা হলো, এত বেশি তাকে নির্যাতিত করা হলো, তারপর এদেশের জনগণ দেখেছে যে বেগম খালেদা জিয়ার সেই তার বক্তৃতা, তার সে চলন বলে, সে একটি কথাও সে আওয়ামী সরকারের বিরুদ্ধে একটি কথাও এমনকি আমাদের লাস্ট যে আমাদের প্রতিনিধি সভাটা হলো, সেখানে তিনি যে অসুস্থ অবস্থায় একটা বক্তৃতা দিয়েছেন, 2 লাইনের বক্তৃতা, তিনি বলেছেন যে কোনো প্রতিশোধ প্রতিহিংসা নয়, হ্যাঁ, মানে আমাদেরকে সকলকে একত্রে এগিয়ে যেতে হবে। এবং সেখানে তিনি বারবার বলেছে কোনো ধরনের প্রতিহিংসা করা যাবে না। এবং শেষ জীবন পর্যন্ত এই যে সাকিব ভাই বললেন, এবং যারাই গেছেন এনসিপির যে ছোটো ভাইদেরকে যা তিনি আমাদের যে সশস্ত্র দিবসে দেখা হয়েছে, সেখানে তো দুবারই কিন্তু বলেছে যে বাবারা তোমরা কিন্তু দেশটাকে এগিয়ে নিয়ে যাও। এই যে তার মানে দেশপ্রেম, এই একটা নিখাদ একটা দেশপ্রেম। আমি যদি বলেন, আমি খুব কাছে থেকে দেখেছি, আপনি যদি বলেন যে আমি তাকে দেখেছি যে যখন কখনো তিনি রাস্তায় বেরিয়েছেন, যদি গার্মেন্টসের মেয়েদেরকে যদি সারিবদ্ধভাবে যেতে দেখেছেন, তো দেখেছো আমাদের দেশের মেয়েরা কত এগিয়ে গেছে, গার্মেন্টস শিল্পটা কত উন্নত হয়েছে, একটা নতুন ইন্ডাস্ট্রি দেখলে তিনি বলছে দেখেছো এই ইন্ডাস্ট্রিটা তো খুব ভালো করছে। উনি প্রতিটা বিষয়ে তার যে মানে দেশপ্রেমের মানে কি বলবো, যে প্রতিটা ক্ষেত্রে তার নলেজ ছিল, এবং সে দেশকে সবার আগে দেশ, মানে এই যে তার দেশপ্রেম। এবং তার দেখেছেন যে তার 2টো ছেলে, একটা ছেলে নির্বাসিত অবস্থা মারা গেলেন, তখন আমরা কিন্তু একটা আন্দোলনে ছিলাম, তখন কিন্তু আমরা পার্টি অফিসে ছিলাম, আমরা গুলশান অফিসে আবদ্ধ অবস্থায় ছিলাম, গৃহবন্দী অবস্থায় ছিলাম। তখন আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করেছি যে এখন বোধহয় আন্দোলন শেষ হয়ে যাবে, যেহেতু আরফাত রহমান কোকো সাহেব মারা গেছেন, ম্যাডাম মনে হয় এখানে আন্দোলন শেষ করে দেবেন। দেখেন কত ধৈর্য এবং কত তার মানে সাহসে নিয়ে তিনি বললেন যে না, আমি আন্দোলনে এগিয়ে নিয়ে যেতে চাই। এবং ছেলের লাশ আসলো, তিনি দাফন করলেন সেই গুলশান অফিসে বসেই ছেলের লাশকে তিনি গ্রহণ করলেন, তাকে দাফন করলেন। এবং তিনি আমি তখন ভিতরে কোনো কারণে মানে আমাদের ওই সময় অনেক সময় রাত্রেবেলা হলে ভয় পেতাম একটু, যে এই বুঝে আজকে পুলিশ এসে আমাদের নিয়ে যাবে, ম্যাডামকে তো ধরে ফেলবে, অ্যারেস্ট করবে। কিন্তু উনি আমাদের ডেকে ডেকে বলতেন ভয় পেয়েছো, না ম্যাডাম, তো আমরা শুনতেছি যে আমাদের ধরে নিয়ে যাবেন। তো বলছি যে আমার সাথে সেলিমা পাচ্ছিলেন, বলছি সেলিমা 2 দিনের ওষুধটা সাথে রেখেন, নিয়ে গেলে হয়তো 2 দিন ওষুধ পাবেন না, তো ওষুধটা সাথে রেখেন। আমারও বলতে ছোটো একটা কাপড় চোপড়ের সাথে রেখেও। তো এই যে তখন বলতো কি ভয় পেয়েছো, না ম্যাডাম ভয় পাবো কেন, আপনি যাবেন, আপনার যাচ্ছেন, আপনাকে নিয়ে যাবে, আমরা ভয় পাবো। তো এই যে আমাদেরকে ডেকে ডেকে সাহস দেওয়া, মানে ওই বন্দি অবস্থাতে উনি আমাদেরকে সাহস দিয়েছে, আমাদের যে সিকিউরিটিদেরকে সাহস দিয়েছে। আমরা খেতে পাচ্ছি না, আমাদের খাওয়া যাচ্ছে না, আমরা কোনোদিন না খেয়ে থেকেছি, উনি মানে এত মানে চিন্তা করতেন কীভাবে আজকে খাওয়াটা আসবে, তোমাকে সারাদিন না খেতে হবে। এই যে একটা সাধারণ নেতাকর্মীদের প্রতি তার যে ভালোবাসা এবং সাধারণ জনগণের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটা তিনি এদেশের মানুষ উপলব্ধি করেছে এবং ফিল করেছে বলে আজকে গতকাল যে জানাজা দেখেছেন, এটা কিন্তু ওনার ব্যক্তিগতভাবে ওনার ব্যক্তিগত অর্জন। দল আমরা কি করেছি জানি না, আমরা নেতাকর্মীরা ওনার জন্য কি করেছি সেটা না, উনি ব্যক্তিগতভাবে অর্জন করেছে বলে এদেশের মানুষ তাকে ভালোবেসেছে, তাকে দোয়া করেছে এবং তারপর শ্রদ্ধা রেখেছে বলে গতকাল এইভাবে স্রোতের মতো মানুষ ঢাকা রাজপথে নেমে এসেছে। জি, আবার আসবো সাবেক ডিআইজি প্রেসিডেন্ট শামসুল হায়দার সিদ্দিকী, যেমনটা বলছিলাম যে তার সাথে আপনার বেশ কিছু দুর্লভ স্মৃতি আছে, বিশেষ করে জেলবন্দি জীবনে আপনি একেবারে তাকে কাছ থেকে দেখেছেন, সেই সময়কার কিছু অনুভূতি যদি। জি, আপনাকে অশেষ ধন্যবাদ। আমি ওনাদের সবার কথাই শুনছিলাম, ওনার সুন্দর করে যাবতীয় জিনিস ব্যাখ্যা করছিলেন। আমি একটু বলি যে আমার সাথে ব্যক্তিগত সম্পর্কটা কিভাবে। 1983 সালে আমি 8 বেঙ্গলে জয়েন করি কুমিল্লাতে। আপনারা সবাই জানেন যে 8 বেঙ্গল জেনারেল জিআর ব্যাটালিয়ন, উনি ফেনীতে একটা ভাষণ দেওয়ার জন্য ঢাকার থেকে ফেনীতে যাচ্ছিলেন, কুমিল্লার মাঝখান দিয়ে যাওয়ার সময় মেন রোডেই 8 বেঙ্গলের অবস্থান। আরপি রেজিমেন্টাল পুলিশ তারা চিনছে যে ম্যাডাম যাচ্ছেন, কারণ তার বাসায় সবসময় 8 বেঙ্গল গার্ড দিত। ম্যাডামও চিনছে যে 8 বেঙ্গল এখানে আছে, ম্যাডামও গাড়ি থামাইলেন, সৈনিকরা সব নামলো, সমস্ত ব্যাটালিয়নের লোক সেদিন জড়ো হয়ে গেলো 8 বেঙ্গলে। আমি তখন ট্রেনিং গ্রাউন্ডে 1983 সাল 2nd লেফটেন্যান্ট হায়দার, আমার সিও ছিল লেফটেন্যান্ট কর্নেল ইফতেখারুল বাশার। উনি আমাকে ডাকায় আনলেন, ম্যাডামের সঙ্গে পরিচয় করাই দিলেন যে ম্যাডাম আমাদের নতুন অফিসার 2nd লেফটেন্যান্ট হায়দার। ম্যাডাম সিও রুমে বসলেন, ওইখানে জেনারেল জিয়ার মাথার ক্যাপ স্টিক সব কাজ কেটে আছে, উনি দেখলেন, চা খাইলেন। ডিপ হেডকোয়ার্টার থেকে বারবার টেলিফোন আসতেছিল যাতে বেগম খালেদা জিয়াকে অফিসার মেসে নিয়ে যাওয়া হয়, সিওর অফিসে না বলা হয়। এখন সিও বাইরে থেকে টেলিফোন করে বলতেছে যে ম্যাডাম এখানে চলে আসছে, তারা তো আমি জোর করে নিতে পারবো না। আর এদিকে ব্যাটালিয়নের সমস্ত সৈনিক শুনছে যে
ম্যাডাম চলে আসছে, ট্রেনিং সব বাদ, সব চলে আসছে এখানে। তো অনেকক্ষণ থাকার পরে ম্যাডাম যথারীতি চলে গেলেন। তখন আপনাদের খেয়াল আছে যে প্রেসিডেন্ট এরশাদের সময় উপজেলা নিয়ে নানা ধরনের ধর্মঘট হইতেছিল, সমস্ত ব্যাটালিয়ন বাইরে ডিপ্লয় করে, 8 বেঙ্গলকে আর বাইরে দেয় না, তাদের ক্যান্টনমেন্টের ভিতরে রেখে দেয়, বলে যে 8 বেঙ্গল বাইরে গেলে গোলমাল করবে, ওই জন্য আমরা আর বাইরে যেন ওইখানে থাকি। এটি হলো 1983 সালে। পরবর্তীতে আমার পোস্টিং হয় PGR এ, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টে। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট থেকে PSF, প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি ফোর্সে আমি ছিলাম। যখন ম্যাডাম প্রাইম মিনিস্টার হলেন তখন কিন্তু PSF এর নাম PSF থেকে SSF করা হলো। তখনও আমি সেখানে তখনও আমি তার বাসায় ডিউটি করার সুবাদে তখনও তার সঙ্গে থাকি। এবং বেগম খালেদা জিয়ার সাথে উনি যখন আমেরিকায় গেলেন, অ্যাডভান্স পার্টিতে আমিও গেলাম, দীর্ঘদিন ওখানে থাকলাম। ওইখানে রোজার সময় 18 ঘন্টা আমি রোজা থাকতাম, থেকে উনি ব্যক্তিগতভাবে খোঁজ নিতেন যে আমি ইফতারি করি কিনা। হিথ্রো এয়ারপোর্টে যখন উঠি তখন আমার একটা আদেশ দেওয়া হলো, তখনই যে সিলেটের ইলিয়াস সাহেব যিনি গুম হয়ে গেছেন, ওনারা তখন ছাত্র নেতা, বলে যে ওনারা হিথ্রো এয়ারপোর্ট থেকে উঠবেন। আমার উপরে আদেশ দিল তারা যেন সরাসরি যে বেগম খালেদার সঙ্গে দেখা করতে না পারে, প্লেনের সামনে খাটটার বিছানো হলো, ওখানে ম্যাডাম জিয়া থাকবেন, তার সামনে আড়াআড়িভাবে আমার বিছানা দেওয়া হলো যাতে আমাকে ক্রস করে কেউ না যেতে পারে। ওই বিশ্বস্তটা আমার রাখতো, ওইখানে থাকতাম। উনি আমার খুব ভালো করে তখন চিনেন। এটা তো হলো আপনার SSF। পরবর্তীতে ভাগ্যক্রমে যখন উনি জেলে আসলেন তখন আমি কিন্তু DIG প্রিজন, উনি এটা জান না। এখানে বিএনপি সম্পর্কে একটা কথা বলে রাখি, আপনাদের অবশ্যই মনে আছে ক্লিন হার্ট অপারেশন যখন হয় তখন আমি সিলেটে, তখন বক্তৃতায় আমি বললাম যে দেখেন ভাই, আমি বাংলাদেশ সেনাবাহিনীর লোক, আমি কোনো আওয়ামী লীগের আর্মি না, বিএনপির আর্মি না, এখানে অস্ত্র কালেকশন করতে আসছি, এইখানে যার কাছে অস্ত্র পাবো আমি তাকেই ধরবো বলে কিন্তু বিএনপির সভাপতির বাসায় কিন্তু প্রথম আমি রেড করি। তখন কিন্তু বিএনপি সরকারে, এর প্রেক্ষিতে কিন্তু বিএনপি থেকে আমার উপরে কোনো অত্যাচার কোনো কিছু আসে নাই। আমি এটা বলার উদ্দেশ্য হলো যে তারা কিন্তু ওই দলগতভাবে কখনোই আমার উপরে ওই করে নাই, চাপ দেয়া কোনো এটা করে নাই। এটা গেল তখনকার কথা। এখন যখন উনি জেলে আসলেন তখন যেহেতু আমি চিনি, উনি নিজেও জানছে যে আমি 8 বেঙ্গলে ছিলাম, উনি থাকেন। শুধু আমি না, কারাগারের সমস্ত লোক বিএনপির বা বিশেষ করে খালেদা জিয়ার প্রতি সন্তুষ্ট একটা কারণে, বহুত কারণ, তার বড় কারণ আজকে যে কারাগারের ড্রেস চেঞ্জ হয়েছে। আমি এই কথা 2 প্রধানমন্ত্রী বলছি যে লুৎফুজ্জামান বাবর উনি কোন দল করেন কি করেন এটা আমার দেখার ব্যবসা নাই, কিন্তু উনি কারাগারের উন্নতির জন্য যা যা করছেন, আমি 2 প্রধানমন্ত্রী বলছি যে ওনাকে যদি আরও 2 বছর আগে পেতাম তাহলে জেলখানার উন্নতি আরও অনেক উপরে যেত। এবং তারা ড্রেস যা যা দেখেন, এর জন্য হোল কারা কর্তৃপক্ষ কিন্তু বেগম জিয়ার প্রতি কৃতজ্ঞ ছিল, বলতে কোনো বাধা নাই। উনি ওই সময় 1/11 সময় জেলে ছিলেন, এটা খালি কথার কথা, কিন্তু মনের দিক দিয়ে কখনো উনি কারাবন্দী ওরকম ছিলেন না, কারণ কেউ তার সাথে ওই ধরনের আচার করার নাই। আপনারা নানা দেশপ্রেমের কথা বলতেছেন, আমি এখন যে কথাটা বলবো আমি নিশ্চিত যে আপনারা কেউ কখনো শোনেন নাই, কারণ এই ঘটনাটা গত নভেম্বর মাসে 8 বেঙ্গলের রিইউনিয়নের সময় আমি নিজেই শুনলাম। তখন 1981 সালে যে অফিসাররা রিটায়ার করছে ঠিক তারাও আসে জয়েন করছে এই গত নভেম্বরে। তখন কথায় কথায় বের হলো যে 1971 সালে যখন 8 বেঙ্গল চিটাগংয়ে বেগম খালেদা জিয়ার বয়স 26 বছর বয়স, হঠাৎ করে সিও লেফটেন্যান্ট কর্নেল জানজোয়া পাকিস্তানের, আর টোয়াই ছিল মেজর জিয়া। লেফটেন্যান্ট কর্নেল জানজোয়া উনি আদেশ দিলেন যাতে বাঙালি সৈনিকরা অস্ত্র কোয়ার্টারঘাটে জমা দেয়। এই কথা যে সৈনিকদের বললেন, ঠিক ওই মুহূর্তে 8 বেঙ্গলে কোনো বাঙালি অফিসার ছিল না, সবাই কাজে বাইরে ছিল। ওই সৈনিক তখন দৌড়ে আসলো ম্যাডামের কাছে যে ম্যাডাম এই যে আদেশ হয়েছে, স্যার তো নাই, আমরা কি করব। তখন বেগম খালেদা জিয়া বাচ্চা কোলে নিয়ে বারান্দায় দাঁড়ানো ছিল, দাঁড়ানোতে বললো যে যতক্ষণ পর্যন্ত আপনাদের অফিসাররা না আসে ততক্ষণ পর্যন্ত আপনারা কোনো অস্ত্র জমা দিবেন না। কিন্তু তখন তো উনি রাজনীতি করেন না, মেজর জিয়া তখন ওই রিভোল্ট এটাও বলে নাই, কোনো কিছুই হয় না। কিন্তু এই কথা উনি তখন কি করে বললেন, যদি ওনার ভিতরে দেশপ্রেম না থাকে, ওনার ভিতরে যদি নেতৃত্ব দেওয়ার গুণাবলী না থাকে, তখন কিন্তু সৈনিকরা আর অস্ত্রটা জমা দিল না। কিছুক্ষণ পরেই অন্যান্য অফিসার আসলো, তারপরে ঘটনা ঘটলো। আমি নিশ্চিত যে এই কথা কখনোই শোনেন নাই। তো এটা যখন আমি শুনলাম তখন ব্রিগেডিয়ার মাহফুজকেও ম্যাডাম যে খুব পছন্দ করতেন। আমার ব্যক্তিগত জিজ্ঞেস করছে যে হায়দার সাহেব মাহফুজ কেমন আছে, উনি COPGR ছিলেন। তো আমি মাহফুজ স্যার বললাম, স্যার এত বড় ঘটনা, আপনি 8 বেঙ্গল, আমরা 8 বেঙ্গলে
জেনারেল জিয়া ইস্ট বেঙ্গল, আমরা কেন জানি না। তখন বললো জাহেদা তুমি যদি ইস্ট বেঙ্গলে যাও, পাইনিয়ার্স নামে একটা বই আছে ইস্ট বেঙ্গলে, ওই বইয়ের মধ্যে এটা লেখা আছে। এটা শোনার পর আমি বারবার বলতে চাই যে এই কথা দলের কোন অনেক লোকে জানে না, আমরাই জানি না। তো এই একটা কথা দ্বারাই কিন্তু আপনি জানেন। আর যে দেশপ্রেমের যে ছোট্ট একটা কথা বলি, দেশপ্রেমের কথা যে বলতেন যে আপসহীন কথা বলেন, এই যে 1/11-এর সময় তখন তো ব্রিগেডের বাড়ি, ব্রিগেডের আমিন, এই স্মৃতিচারণটা একটু বিরতি থেকে ফিরে এসে শুনি, কারণ ওনার কথা বললে কিন্তু জি শেষ হবে না। নিঃসন্দেহে। জি দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন একটি ছোট্ট বিরতির পর ফিরে আবার এই আলোচনায় যুক্ত হচ্ছে, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখনে। শামসুদ্দিন সিদ্দিক, আপনি কিছুটা স্মৃতিচারণ করছিলেন, ওই জায়গায় বিরতিতে গিয়েছিলাম, তার দেশ প্রেমের কথা এখন আমরা বলি, আপনি সেখানকার কিছু তখনকার কিছু দৃষ্টান্ত। এটা বলি এই জন্যই যে ওনারা তো রাজনীতি করেন, ওনারা আরো ভালো জানেন, কিন্তু আমি জেলখানায় যা দেখছি সেখানে অনেক ঘটনার মধ্যে একটা বড় উল্লেখ করার মতো ঘটনা হলো যে বিভিন্ন সময় তখন ব্রিগেডের বাড়ি, ব্রিগেডের আমিন ওনারা আসতেন, কথা বলতেন, তখন আমরা কাছে থাকতাম না। অনেক সময় তারা অনেক কিছু রেকর্ড করতে চাইতেন, যেটা আমরা ব্যক্তিগতভাবে এলাও করতাম না, আগেই বলে রাখলে ওনারা কিন্তু দুইজনেই কিন্তু আমার কথাটা শুনতেন, মুখের দিক চাইতেন, আসার ইশারা করলে একটু সরে বসতেন যাতে কথাগুলি রেকর্ড না হয়। এই সমস্ত কারণে তাদের আস্থাটা কিন্তু কারা কর্তৃপক্ষের উপর অনেক ছিল। তা একদিন উপর আমরা নিচে, আমি ফারুকের নিচে বসে আছি, ম্যাডাম ওই দিন অস্বাভাবিক রাগ করছেন, খুব জোরে জোরে কথা বলতেছেন ওই দুইজনকে যে তোমরা কি মনে করছো দেশের স্বার্থ বাদ দিয়ে আমি আমার স্বার্থ আগে দেখবো, খুব জোরে জোরে। কিন্তু কোন কথার প্রেক্ষিতে এই কথাটা বলছে ওইটা আমরা জানি না, কিন্তু ওই কথাটা কিন্তু আমাদের মনে আছে। এখন ওই কথার থেকেই তো আপনারা বুঝতে পারেন যে এই কথাটা কখন বলতে পারে, কোন প্রশ্নের জবাবে তিনি এটা হ্যাঁ দিতে পারেন। কখনোই কোনো অবস্থাতেই দেশের স্বার্থের বাইরে যে কোনো কিছু করেন এবং অত্যন্ত নিয়ম মেনে চলতেন। আমি পরে বলবো যে ওনার মা মারা গেল উনি কি করলেন, এবং আপনাদের ব্যারিস্টার কায়সার কামাল উনি একদিন একটা কাগজ সিগনেচার করে নিয়েছিলেন যেটা ভুল ছিল, অন্যায় ছিল। ওই ফারুক সাহেব যাকে খুব পছন্দ করতেন, উনি এখন জেল সুপার বগুড়ার, উনি বললেন যে ম্যাডাম এই কাগজটা যে সিগনেচার করলে এটা আমার কোনো অসুবিধা হবে। তখন কিন্তু সাথে সাথে কাগজটা দিয়ে দিলেন, দেওয়ার পরে বললেন যে যতক্ষণ পর্যন্ত ওরা নিয়ম মাফিক কাজ না করবে ততক্ষণ পর্যন্ত আপনি এটা দিবেন না। মানে এমন কোনো কাজ করতেন না যেটা নিয়মের বহির্ভূত, বা এমন কিছু করতেন না যেটা কারা কর্তৃপক্ষ কোনো বিপদের সম্মুখীন হন। জি, আবার আপনার কাছে আসবো, তখন জন্মমূলক গল্পগুলো শুনবো। জি জোনাস থেকে একটু দৃষ্টি দিতে চাই। আমরা জানি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর শোক বই, এবং সেখানে শোক জানাতে নানা দল মত পথের মানুষ গেছেন, হাই কমিশনের রাষ্ট্রদূতরা তো আছেন, কিন্তু আজকে দিন শেষে একটি বৈঠক খুব গুরুত্ব পেয়েছে। দিন শেষে শোক জানাতে গিয়েছিলেন, তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তারপর তিনি বেরিয়ে কিছু কথা বলেছেন, আমি একটু কথাগুলো বলি, সেই প্রেক্ষিতে আপনার কাছে একটু প্রশ্ন রাখবো। জাতীয় স্বার্থে একসাথে কাজ করার তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন এবং বলেছেন যে খালেদা জিয়া যে ঐক্যের পথ দেখিয়েছেন, সেই পথটা অনুসরণ করতে চায় জামাত, এবং একটি নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত এই ধরনের বক্তব্য থেকে মিলে তিনি বলছেন যে আগামী দিনের রাজনীতি নিয়ে তিনি বলছেন দেশে একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে নির্বাচনের পরে এবং সরকার গঠনের আগে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করতে পারি কিনা সে বিষয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে, এবং নির্বাচনের পর কিন্তু শপথ গ্রহণের আগে আমরা আবার একসঙ্গে বসবো। এই একসঙ্গে বসাটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। এই কথাটা আমাদের দিক থেকে আমরা ধরেন যদি বলি গণসংহতি আন্দোলন জিএসএ, আমরা এটা 5ই আগস্টের পর থেকে কনসিস্টেন্টলি বলছি। এটা হয়তো বেশি দাবি করা হবে না যদি বলি যে একেবারে প্রথম থেকে এখন পর্যন্ত একসাথে বলে আসছি যে আমরা একটা ঐতিহাসিক কাল পর্বে আছি। এই ঐতিহাসিক কাল পর্বটা হচ্ছে যে আমরা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা বিপ্লবী সম্ভাবনা তৈরি হয়েছে আমাদের সমাজ রাজনীতিতে, যেখানে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর এটা আমরা ঘটাতে চাই, আমাদের সেটা ঘটানোর সুযোগ তৈরি হয়েছে। এই জায়গাটাতে এটা কোনো একক দলীয় কাজ না, এটা একটা ন্যূনতম জাতীয় ঐক্যমত্য এই পর্বটাতে লাগবে। কেন? কারণ হচ্ছে যে একদিকে তো শত্রুপক্ষ আছেই যারা এটাকে নস্যাৎ করতে চাইবে অভ্যুত্থানের অর্জনটাকে, অন্যদিকে এটা একটা জাতীয় ব্যাপার, জাতীয় পুনর্গঠনের প্রশ্ন, এটা কোনো আপনার দলীয় আইডিওলজির প্রশ্ন। এখানে যেটা বললে রাষ্ট্র তো একটা রুলস অফ দি গেম ঠিক করে, সেইটা তৈরি করার প্রশ্ন, যে নিয়মে রাজনীতিটা চলবে। তার মধ্যে তো আমাদের আদর্শগত পার্থক্য আছে,
বিএনপির সাথে আমাদের গণসংহতি আন্দোলন জিএস আদর্শগত পার্থক্য আছে না, রাজনৈতিক কর্মসূচিগত পার্থক্য আছে না, কিন্তু কেন আমরা বেগম জিয়াকে এই কি বলে যে মানে আদর্শগত পার্থক্য কিংবা কর্মসূচিগত পার্থক্য সত্ত্বেও তিনি কোথায় একটা দেশের জনগণের নেতা হয়ে উঠতে পারলেন, সেই জায়গাগুলো আমরা চিহ্নিত করছি। সেইখানে এই যে কাল পর্বটা মানে এই সময়ের যে গুরুত্বটা, এটা উপলব্ধি করা কিন্তু একটা নেতৃত্বের খুব গুরুত্বপূর্ণ গুণ, এবং সেইটা বেগম খালেদা জিয়া যেভাবে উপলব্ধি করলেন 5ই আগস্টের পরে, প্রথমত প্রতিহিংসা, উনি কিন্তু ন্যায় বিচার, সংস্কার এবং আমাদের নির্বাচন, গণতান্ত্রিক উত্তরণ এগুলোর কথাই বলছেন, কিন্তু এটা করতে গিয়ে যে শর্তটা হচ্ছে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, প্রতিহিংসার রাজনীতি না করা, ঐক্য বজায় রাখা, এই জায়গাটাকে গুরুত্ব দিচ্ছেন, যার ফলে অন্তর্ভুক্তিমূলক কথাটার যে আওয়াজটা উঠেছে, যেটা আমাদের সকলের দাবি হয়ে উঠছে যে আমরা এমন একটা রাষ্ট্র করতে চাই যেটা অন্তর্ভুক্তিমূলক হবে, যেটা সকলকে ধারণ করবে। হ্যাঁ, অন্যায়কারীর বিচার হবে, কিন্তু আপনি কারো ধর্মীয় চরিত্র, কারো পরিচয় কিংবা কারো জাতিগত পরিচয়, কারো লিঙ্গীয় পরিচয় কিংবা কার জীবনচর্চা কি, সেটার কারণে আপনি কারো উপরে ঝাঁপিয়ে পড়তে পারেন না, কারো জবরদস্তি করতে পারেন না। এইটা রাষ্ট্র নিশ্চিত করবে। এই যে একটা জায়গা, এটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক জায়গার চরিত্র, এবং সেইটাকে বজায় রাখার ক্ষেত্রে ওনার যে পজিশন, এটাই তাকে সকল মানুষের যাকে বলে আস্থার ভরসার জায়গাতে নিয়ে গেছে। এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নটা আমরা আগেই আলোচনা করেছি, যে ওই প্রশ্নে অলওয়েজ তিনি নিজের, আমাদেরকেও যেটা বললাম যে পার্টির ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থ দেখার ব্যাপারে তার যে জায়গাটা, সেটার ব্যাপারে ভরসাটা উনি কিন্তু অর্জন করেছেন বিভিন্ন ক্ষেত্রে। এটা আমি অনেক উদাহরণ দিতে পারি। আমাদের যখন আমরা তার বিরুদ্ধে আন্দোলন করছি, তেল গ্যাস জাতীয় কমিটির প্রশ্ন নিয়ে, গ্যাস রপ্তানির বিরুদ্ধে, উনি কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের এই আন্দোলনের প্রতি সিম্প্যাথেটিক ছিলেন। সেটা আমাদের নেতৃত্বের কয়েকজন জানিয়েছেন যে এই আন্দোলনটার মধ্য দিয়ে তিনি চাচ্ছেন যে এখানে আসলে এই গ্যাস রপ্তানিটা জাতীয় স্বার্থে পক্ষে হবে না বিপক্ষে হবে। এটা বিএনপির মধ্যেও কিন্তু একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন ছিল। ফলে বেগম খালেদা জিয়া পজিশন নিচ্ছেন গ্যাস রপ্তানি করবেন না। ফলে উনি ওই মুভমেন্টের প্রতি ব্যক্তিগতভাবে যে তার পজিশন থেকে তিনি যে সিম্প্যাথেটিক ছিলেন, সেটা কিন্তু আমরা নানান সোর্সে জেনেছি। ওই অর্থে বললাম যে অনেক ক্ষেত্রেই তিনি এই ধরনের পজিশনগুলো নিয়েছেন। এখন এই যে একসঙ্গে বসার ব্যাপারটা কিসের জন্য দরকারি? আমাদের একসঙ্গে ধরুন রাজনৈতিক মত পার্থক্য তো আছে, কিন্তু আমরা যেমন আমাদের দলের দিক থেকে এই কথাটা বারবার বলেছি যে এই ট্রানজিশনটা, এই যে আমরা বিচার সংস্কার নির্বাচনের যে উত্তরণকাল, এই উত্তরণকালে আমাদের ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করতে হবে। না হলে আমরা কিন্তু অনেক ধরনের একই ধরনের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কাছাকাছি, কম বেশি তো আছে, এই রক্ত, এই হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে এটা হয়েছে, সব দেশে হয়তো একই সংখ্যায় মারা যায়, কোথাও বেশি কোথাও কম, কিন্তু অনেক জায়গায় কিন্তু পলিটিক্যাল স্টেবিলিটি রক্ষা করা যায়নি। পলিটিক্যাল স্টেবিলিটি রক্ষা না করার ফলে সেই সব জায়গায় গণতান্ত্রিক নির্মাণ না হয়ে উল্টো ফল হয়েছে, অথবা অনেক সামরিক তন্ত্র কায়েম হয়েছে, কোথাও কোথাও নৈরাজ্য তৈরি হয়েছে। কাজে আমাদের সামনেও কিন্তু এই সম্ভাবনাগুলো যে একেবারে নাই, এটা আমরা কোনোভাবেই বলতে পারি না। আমাদের দিক থেকে আমাদের স্পষ্ট করে এই জায়গাটা রাখতে হবে যে যদি একটা ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের মধ্য দিয়ে আমরা এই কালপর্ব পারি না দেই, তাহলে আমরা রাষ্ট্র হিসেবে, জনগোষ্ঠী হিসেবে এবং আমাদের যাকে বলে যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার যে জায়গাটা, শহীদের রক্তের ঋণের যে জায়গাটা, সেই সবগুলো কিন্তু ব্যাহত হতে পারে। সে কারণে এইটা ভালো আওয়াজ যে, এবং এইটাতে নিশ্চিতভাবেই এই জায়গাটাতে আমার মনে হয় যে বিএনপির দিক থেকে একটা ইতিবাচক জায়গা নিশ্চয়ই আছে, এবং সেটা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও আপনার নির্বাচন পরবর্তীকালেও সেটা যাতে বজায় থাকে। এবং এই কথাটাকে ধরুন পলিটিক্যাল চালাকি, আমি একটা বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ তুলব, মানে আমাদের অল্প বিস্তর যে ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে কিংবা ন্যাশনালি আমরা যেটা দেখেছি। আবারও বলি, মতপার্থক্য কিন্তু আছে, রাজনৈতিক মতপার্থক্য থাকে এক জিনিস, কিন্তু আপনি কি ধরনের আচরণ করেন। বেগম জিয়া কিন্তু রাজনীতিতে কখনোই চালাকির জায়গাতে দাঁড়ান নাই। চালাকি ওনার সাথে করা হয়েছে, এগুলো আমরা সবাই যারা রিসেন্ট ইতিহাস জানি, চালাকি করা হয়েছে, কিন্তু চালাকির জায়গাটাতে উনি দাঁড়ান নাই। উনি কিন্তু একটা মানে যাকে বলে সরল পথ নেওয়া, সিরাতুল মুস্তাকিমের পথটা নেওয়া, সেইটার জায়গাটাতে উনি দাঁড়িয়েছেন। এবং ওনার কথাবার্তার ধরনের মধ্যেও, ওনার বক্তব্যের মধ্যে, ওনার পজিশন নেওয়ার জায়গাতে ওই জায়গাটা খুব স্পষ্টভাবে প্রকাশিত হতো। ফলে মানুষের সাথে যে কানেক্টিভিটি, জনগণের ভালোবাসার জায়গাটা তৈরি হওয়ার ক্ষেত্রে মানুষ কিন্তু ওই জায়গাটা
টাচ, মানে ওই জায়গাটাতেই সংযোগটা স্থাপিত হয় যখন মানুষ দেখে যে একটা মানুষ যে কথাটা বলছে সেটা জেনুইনলি বলছে। তো সেই জায়গাটা আজকে খুব দরকারি। বাংলাদেশে আমরা যে কথাটা বলছি এটা যাতে আমাদের রাজনৈতিক কৌশল থাকে, কৌশলের মানে আমি বিপক্ষে কোনো কথা বলছি, চালাকি যেন না হয়, কিন্তু সেইটা যাতে জাতীয় স্বার্থের মুহূর্তে এসে আপনি যখন যেটার প্রয়োজনীয় নেসেসিটি আবশ্যিক সেইটাকে আপনি যদি কৌশল দিয়ে রিপ্লেস করেন তাহলে আপনি নিজেও কিন্তু বিপদের সম্মুখীন হবেন। ফলে আমরা আজকে যাতে আমাদের জাতীয় স্বার্থে যে আবশ্যিকতার জায়গা তৈরি হয়েছে ন্যূনতম জাতীয় ঐক্যমত, এটাকে যাতে কৌশল হিসেবে না নেই। জি, আবার আপনার কাছে আসবো। জাভেদ রাশিন, এই যে শোক জানাতে গিয়ে গুলশানে তারেক রহমানের সঙ্গে জামাত আমিরের বৈঠক, এবং তিনি বলছেন অতীতে আমরা যেমন রাজপথে একসঙ্গে কাজ করেছি ভবিষ্যতেও করতে পারি, আগামী 5 বছরের জন্য জাতির জন্য ভালো কিছু করতে আমরা কতটা ঐক্যবদ্ধ হতে পারি তা নিয়ে আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই আলোচনাকে আপনি বা এভাবে যদি বলি এনসিপি কিভাবে দেখে? না, এটা তো আসলে আমরা তো এই কথা বারবার বলে আসছি, ফেসিবাদ বিরোধী যে ঐক্য সেটা তো আমরাই প্রথম থেকে ধারণ করার চেষ্টা করেছি, এবং আমরা সকল রাজনৈতিক দলকে এখানে আসলে অনেকটা দায়িত্বশীল আচরণ করার কথা বারবার বলে আসছি। এখানে বিভিন্ন ঘটনা কিন্তু 5ই আগস্টের পরে ঘটেছে, এবং প্রত্যেকটা ঘটনা আসলে ওই ফেসিবাদ বিরোধী যে ঐক্যকে কিন্তু ফাটল ধরানোর চেষ্টা করা হয়েছে, এবং রাজনৈতিক দলগুলোকে একে অপরের প্রতি যে বিষাদগার কিংবা একে অপরের প্রতি যে অসম্মানজনক কথাবার্তা এগুলো কিন্তু আমরা দেখেছি। এবং এর ফলে পতিত ফেসিস্টরা যে বেশি আপনার সুবিধা পেয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। সেই জায়গাটায় ঐক্যের কথা তো আমরাই বেশি বারবার বলে আসছি। এটা আমরা সেই আমাদের যে ঐক্যের যে জায়গাটা থেকে আমরা বলছি, আমরা মনে করি জামাত ইসলামের আমির উনিও সেই একই দিক থেকে বলছে। একটা দল হয়তো সামনে ক্ষমতায় যাবে, একটা দল বিরোধী দলে যাবে, বা আমি যদি বলি যে একটা জোট হয়তো ক্ষমতায় যাবে, আরেকটা জোট বিরোধী দলে যাবে, এরকম। তো সেই ক্ষেত্রে বিরোধী দলে থেকেও তো সরকারকে সাহায্য করা যায়, সরকারের গঠনমূলক সমালোচনা করা যায়, কিংবা সরকারেরও কিন্তু অনেক ভূমিকা থাকে সেই ক্ষেত্রে। বিরোধী দলকে আপনি কিভাবে, আপনি কি দমন করবেন, নাকি আপনি তার সেই মতকে আপনি শ্রদ্ধা জানাবেন, গঠনমূলক একটি দলের ভূমিকা রাখার সুযোগ সেই জায়গাটাও কিন্তু ঐক্যের জায়গা। হ্যাঁ, কারণ আপনি এর 5 বছর পরে কি হবে, আপনি এখন যদি আপনি বিরোধী মতকে দমন করেন, 5 বছর পর আপনি তো বিরোধী দলে যাবেন, তখন তো আপনার উপর সেটা কিন্তু বাড়বে, যেটা আমরা অতীতে দেখে আসছি। আমরা তো ওই রাজনীতিটার পুনরাবৃত্তি চাই না। সেই জায়গাটায় আমরা ঐক্যের কথা বলে আসছি, সেই জায়গাটায় আমরা একটা সহনশীলতার কথা বলে আসছি, যে পরবর্তী এখন যে নির্বাচনটা হবে সেই নির্বাচনের পরবর্তী রাজনীতিটা প্রত্যেকটা রাজনৈতিক দল একে অপরের প্রতি সহনশীল থাকবে, নিজেদের আচরণের প্রতি দায়িত্বশীল থাকবে, এবং এর মাধ্যমে আমরা যে একটা ঐক্য গড়ে তুলতে সক্ষম হয়েছিলাম সেই ঐক্যটা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এটার মানে এই না যে রাজনীতিতে বিরোধী দল মানেই একেবারে তার সমালোচনা, সবকিছুকে আমি সমালোচনা করব, আবার যে ক্ষমতায় থাকবে সেও এমনভাবে ক্ষমতায় থাকতে চাইবে যে না, মানে বিরোধী দলকে দমন করে হলেও সে ক্ষমতায় থাকবে। এই রাজনীতিটা আমরা দেখতে চাই না। সেই জায়গাটায় আমরা মনে করি ঐক্যের কথা আমরাই বারবার বলে আসছি। এনসিপিও চায় যে সামনে যে রাজনীতির সংস্কৃতি, যে গণতান্ত্রিক রূপান্তরের কথা সাকিব ভাইরা বলে থাকেন, সেই গণতান্ত্রিক যে যাত্রাটা, সেই যাত্রায় আমরা সকল রাজনৈতিক দল অন্ততপক্ষে ফেসিস্ট বা ফেসিবাদ বিরোধী যে ঐক্যটা ছিল সেই ঐক্যের রাজনৈতিক দলগুলো একটা ন্যূনতম ঐক্য এবং পারস্পরিক সহনশীলতা, দায়বদ্ধতা এবং একে অপরের প্রতি শ্রদ্ধা বজায় রেখে রাজনীতিটা করবেন, সেটা আমরা আশা করি। কিন্তু মাঝে মাঝেই তো আমরা এই ঐক্যের এই জায়গাটাতে আবার একটু মাঝে মাঝে চির ধরতে দেখি, ফাটলের শঙ্কা দেখি। এটা তো ধরেন একটা গোষ্ঠী তো আছেই যে এই ঐক্যটাকে ফাটল ধরাতে চাইবে, এই ঐক্যটা যাতে না থাকে, কারণ তাহলেই তো যে পতিত শক্তি তাদের ফেরত আসার একটা সম্ভাবনা থাকে। সেই জায়গাটায় আমরা মনে করি যে আমাদের এখানে তো অনেক খেলোয়াড় আছেন যারা বিভিন্ন জিনিস খেলতে পছন্দ করেন, তো রাজনীতিবিদদেরকে নিয়েও তারা খেলেন অনেক সময়। তো এই জায়গাটায় রাজনীতিবিদদের আসলে সচেতন থাকতে হবে, যেটা আমি বললাম, যেখানে দায়িত্বশীল থাকলে পার্টিকে আপনার জনগণের প্রতি যদি দায়বদ্ধতা থাকে, জবাবদিহিতা থাকে, তাহলেই এই জিনিসগুলো উত্তরণ করা সম্ভব হবে। আবার আপনার কাছে আসবো। শিরিন সুলতানা, এই যে বলছিলেন যে এই বৈঠকের বিষয়টি তো আপনি একটু দলীয়ভাবে আপনার অবস্থানটা বলবেনই, সাথে একটু যুক্ত করতে চাই যে জুনেস সাকিব বলছিলেন যে বেগম খালেদা জিয়ার মধ্যে এক ধরনের সরলতা ছিল, তিনি দেশপ্রেম তো আছেই, এই যে চালাকি বা চতুরতা বা এই জায়গাটিকে যদি একটু
না আমিও আজকে আসার আগে দেখলাম যে আমাদের এই বৈঠকটি শফিকুর রহমান সাহেব এই কথা বলেছেন। তো আমাদের আসলে প্রথম থেকে তো আমরা কিন্তু বাংলা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্য সরকারের কথা কিন্তু বলা হয়ে আসছে, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু বরাবরই বলে আসছেন যে আমরা যদি সরকার গঠন করি জাতীয় ঐক্যমত্য সরকার আমরা গঠন করব, এবং সেই লক্ষ্যে কিন্তু উনি আপনারা দেখেছেন যে চেষ্টা করেছেন বামপন্থী ডানপন্থী সকলকে মিলিয়ে একটা আগামী নির্বাচন, হ্যাঁ যারা সক্রিয় ছিল, এবং আমরা কিন্তু চেয়েছিলাম যে হয়তো দেখেছেন যে এনসিপি সহ আর কিছু রাজনৈতিক দল আমাদের বিএনপির সাথে আসুক, আমরা চেয়েছি যে কোনো শেষ মুহূর্তে এসে দেখুন যে এনসিপি মানে আমাদের সাথে নেই, কিন্তু আমাদের দলের যথেষ্ট আন্তরিকতা দেখেছি আমরা যে যাতে এনসিপি সহ আরও অন্যান্য রাজনৈতিক দলগুলো আমাদের সাথে একত্রে থাকুক। যাই হোক, যেটা হলো যে নির্বাচনী একটা জোট, সেটা যে কোনো কারণে হয়নি, কিন্তু তারপর আমরা বলি যে শফিক সাহেব যে কথাটা বলেছেন সেটা খুব এখন তো মনে হচ্ছে খুব ভালো কথা, কিন্তু শফিক সাহেবের কথা তো একটু মানে কি বলবো যে অনেক সময় তিনি তার কথা মানে যেটা এখন আজ যে কথাটা এখন সাকি সাহেব বলছেন যে মানে চালাকি, মানে এই কথাটা এই জন্যই আসছে যে উনি অনেকবার কথা চেঞ্জ করেছেন, সেই জন্য হয়তো এই কথাটা আসছে যে বিএনপি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তার যে এই যে আপসহীন নেত্রী হয়ে পেছনে, এতে তার প্রথমতই হচ্ছে উনি সহজ সরলতা এবং তার যে মানবীয় গুণটা, এটাই কিন্তু আমাদের নেতাকর্মীদের যেভাবে আকৃষ্ট করেছে, আমাদের বাংলাদেশের মানুষকেও সেভাবে আকৃষ্ট করেছে। আপনি একটা কথা বলেছেন যে তারেক রহমান সাহেব মানে আমাদের আগামী দলটা আমরা কি এইভাবে আগামী আমাদের রাজনীতির পথটাকে এইভাবে এগিয়ে যাবে কিনা ঐক্যমতের মধ্যে, আমি বলবো যে দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি 17 বছর পর দেশে আসছেন, এসে তিনি একটা বিশাল জনসমুদ্রের মধ্য দিয়ে তাকে আমরা অভ্যর্থনা আমরা দিলাম বা এদেশের জনগণ দিয়েছে, এবং তিনি সেখানে দেখেন তিনি যে বক্তব্য রেখেছেন সেখানে কিন্তু ঐক্যর কথাই তিনি বলেছেন, এবং সেখানে তিনি একটি শব্দ তিনি তার উপর তার পরিবারের উপর যে এত অত্যাচার হয়েছে, তার মায়ের উপর তার ভাইয়ের উপর এবং তার ব্যক্তিগত তার উপরে বা তার নেতাকর্মীদের একটা কথাও তিনি উচ্চারণ করেনি, এবং সেখানে কিন্তু বারবার ঐক্যর কথাই বলেছেন যে আগামীতে যে, এবং তিনি সবচেয়ে বড় কথা হলো যে একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দলের কাণ্ডারি হিসেবে তিনি বলেছেন যে আমরা যদি বাংলা জাতীয়তাবাদী দলকে যদি বাংলাদেশের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে, তিনি দল ইতিমধ্যে একটা কর্মপরিকল্পনা তিনি ঘোষণা করেছেন যে এই কর্মপরিকল্পনার মধ্য দিয়ে আমরা আগামী দিনে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। তো এর মধ্যে দিয়ে কিন্তু আমরা বোঝাতে চেয়েছি যে, এবং সেখানে আমরা দেখেছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খালেদা জিয়ার যে তার যে অভিজ্ঞতা এবং তার যে রাষ্ট্র পরিচালনা তাদের যে একটা আলাদা যে অভিজ্ঞতা ছিল, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি তার কর্মপরিকল্পনা তৈরি করেছেন, এবং সেই জন্য আমরা মনে করি যে আজকে বেগম খালেদা জিয়ার শূন্যতা পূরণ হবার মতো নয়, এটা তিনি একজন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে অর্জন করেছেন সেটা আগামী বাংলাদেশে কোনো মহিলার পক্ষে এটা পূরণ করে সম্ভব হয় কিনা জানি না, তবে তিনি যে এই দলটাকে রেখে গিয়েছেন তার যে যোগ্য উত্তরসূরি আমরা ইতিমধ্যে দেখছি, এবং তার ইতিমধ্যে তার যে গতকাল তার জানাজার মধ্যে দিয়ে যে তিনি যে অল্প দু কথায় তিনি যে তার বক্তব্য রেখেছেন, এবং তিনিও তার মায়ের মতো তার বাবা মায়ের মতো যে অস্বল্পভাষী এবং ধৈর্যশীল, আমি মনে করি যে এই তাদের বাবা মায়ের মতো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইনশাআল্লাহ আমাদের দলকে সেই পথে এগিয়ে নিয়ে যাবে, এবং ভবিষ্যৎ প্রজন্ম ইনশাআল্লাহ দেখতে পাবেন যে তিনি কিভাবে আমাদের দেশটাকে ইনশাআল্লাহ এগিয়ে নিয়ে যাবেন। জাভেদ হোসেনের আগের পর্বে বলছিলেন যে বিএনপির আসলে আগামী দিনের পথ চলাটাই বলে দিবে যে আসলে, হ্যাঁ অবশ্যই আমরা সেটা বিশ্বাস করি, এবং সেটা সূত্র তো আমরা ইতিমধ্যে পেয়ে গেছি যে কিভাবে এগিয়ে যাব। জি, শামসুল সিদ্দিকী, এই যে আলোচনাটা হচ্ছিল তার এক ধরনের সরলতা আছে, এই সরলতার যদি কিছু মুহূর্ত যদি একটু শেয়ার করতে। বাইরেতে দেখেন আমি শুধু জেলখানার কথা বলি, যে জিনিসগুলি কিন্তু অনেকেই জানে না। সেদিন ওই জানাজার সময় বলছিলেন যে উনি ফুল পছন্দ করেন, একদম সঠিক কথা। লতিফ হলো বিডিআরের মালিক, তাকে দিয়ে আমি ফুল আনাইতাম। উনি সবসময় ওনার রুমটা ছিল একদম পরিপাটি পরিষ্কার, সুন্দর একটা খাট, একটা টেবিল, একটা চেয়ার, ফুলদানি সব থাকতো। তো আমি গেলে উনি চেয়ার থেকে উঠে খাটে বসতেন, চেয়ারে আমি বসে ওনার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম। এমন কোনো কথা নাই। এখন এখানে যেহেতু খোলামেলা আলোচনা হচ্ছে যে তারেক রহমান যখন ছোটো ওনাদের ফিডারে কেমনি দুধ খাওয়াইতেন এই কথাও বলতেন, কারণ ওই মুহূর্তে আমি ছাড়া আর কেউ নাই ওইখানে। একদিন যদি না যায় পরের দিনই খবর পাঠাতেন
ডিআইজি সাহেব তো আসলো না, মানে কথা বলতেছেন ওই জন্য মনে হইতেছে। তো একবার আমি খুব কোমরে ব্যথা পেলাম, যাইনি। তো তখন আগের যে প্রধানমন্ত্রী আরেকজন ছিলেন, উনি বাইরে যাওয়ার পরে ওইখান থেকে একজন টেলিফোন করলো যে ভাই আপনি কেমন আছেন। আমি বললাম যে, ভালো আছি। তো বললেন না আপনি বোধহয় অসুস্থ, আসেন না, নেত্রী আসছিলেন, আসার পর আপনাকে একটু খোঁজ খবর নিতে বলছেন। এটা হলো আরেক প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রী যে তারেক রহমান সাহেবের ওয়াইফ, উনি আসছেন, উনি আসার পরে টেলিফোন করলো, হায়দা ভাই কেমন আছেন। আমি বলছি ভালো। বললেন না মার সাথে দেখা করতে আসছিলাম, মা বললো যে তোমরা খালি ডিআইজি সাহেবরা জ্বালাও, উনি কিন্তু 2-3 দিন অসুস্থ, ওনার একটু খোঁজ নাও। তখন উনি আবার টেলিফোন করে খোঁজ নিলেন। তো এই যে দেখেন সরলতার জিনিসটা দেখেন ওনার কাছে যে বিভিন্ন সময় খাবার আসতো, আপেল বা দিত, উনি কিন্তু আস্তে করে ডাক দিয়ে বলতেন যে সাহেব এত এত আছে, এগুলি নষ্ট না করে আপনি যদি কিছু মনে না করেন, আপনার ফ্যামিলির জন্য কিছু দেই। এগুলি কিন্তু আমরা জেলার কারোকে এদের মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হইতো, খাইতো এই করা। আরেকটা কথা কখনো আমরা ওইভাবে বলি নাই, এই সুবহানবাগ এখানে একটা রসের মিষ্টির দোকান আছে, সুগার ফ্রি, ফারুক সাহেব যিনি জেলার, ওনারা দ্বারা বিভিন্ন সময় কেনা আনা হয়তো, উনি কিন্তু ওই জিনিসগুলি খাইতেন। এগুলি বলার উদ্দেশ্য যে ও জেলখানাতে তাহলে তো উনি খুব ভালো ছিলেন। দুইজনেই আমাদের কোনো উনি কখনো খাওয়া নিয়ে অন্য কোনো জিনিস নিয়ে বিন্দু মাত্র বাড়াবাড়ি করা নাই। যে কথাটা এর আগেও আমি বিভিন্ন সময় বলছি যে ওনার মা যখন মারা গেলেন তখন তো উনি অনেক কান্নাকাটি করলেন। ওনার বের হওয়ার কথা 11টার দিকে পেরোলে, কিন্তু ওই সময় খেয়াল করেন যে তারেক রহমান সাহেব উনিও জেলে, কোকো উনিও জেলে, ম্যাডাম উনিও জেলে। সরকারিভাবে একটা আদেশ হয়েছিল যেটা আমরা তখন বলি নাই, যে 3জনই দেখা করতে যাবেন, কিন্তু কারোর সাথে কারো যাতে দেখা না হয়, একজনের সাথে যেন আরেকজনের দেখা না হয়। ওই যার প্রেক্ষিতেই কিন্তু কোকোকে আগে পাঠানো হইলো, উনি যখন ফেরত চলে আসলেন, তারপরে তারেক রহমান সাহেব উনি গেলেন, লাস্টে বেগম খালেদা জিয়াকে নিয়ে গেলাম। তো বেগম খালেদা জিয়া খুব যখন রাগ করে একবার বললে যাই আমার যদি না আনো আমি হাইটাই কিন্তু রওনা দিয়ে দেবো। তখন ফারুক আমাকে টেলিফোন করলো, আমি এসে কথা বললে আমার কথা তো আবার উনি খুব শুনতেন। এখন ওনাকে নিয়ে যখন ওনার মার ওইখানে গেলাম, মার লাস্ট দেখার পরে একটা পেরোলের তো একটা সময় থাকে, সময় পার হয়ে যাওয়ার পরে আমি ভিতরে খবর পাঠালাম যে উনি যদি চলে আসতেন তাহলে একটু ভালো হতো। তো উনি শোনার পরে সাথে সাথে চলে আসছেন। পরে আমি শুনছি যে উনি খাবার টেবিলে ছিলেন, না খেয়ে চলে আসছেন, বলছে যে না কারা কর্তৃপক্ষের বিপদে ফালানোর দরকার নেই, আমি দরকার ওইখানেই খাবো। এবং জেলখানার খাওয়া তিনি অনেক পছন্দ করছেন। ওনার 2 বউকে অনেকবার ওয়াইফকেও বলছেনও যে এখানকার খাবার আমরা কতটুকু আন্তরিকতার সাথে রাখতেন, যেহেতু বললেন আমরা কখনোই তাকে ওইভাবে বুঝতে দিই না যে উনি জেলে আছেন। আর উনি নিয়ম কানুন মানতেন বলেই আমাদের কাজ করাটা সহজ হতো। কয়সার কামালের কথা বললাম, খাবার এই যে খাবার এখানে আসলো, এরকম অসংখ্য ঘটনা উনি আছে। কোকোর কথা বললেন, যে লাস্ট একটা কথা বলি, একটা দলই আছে কিন্তু জিয়া পরিবারে নষ্ট করার জন্য, তার এগেনস্টে কথা বলার জন্য কতভাবে চেষ্টা করছে যে কোকো এডিক্ট, এই কথা প্রমাণ করার জন্য। কিন্তু আমি ডাক্তার সাথে কথা বলছি, ডাক্তার বারবার বলছে যে না উনি অসুস্থ, অসুখের কারণে এটা। কিন্তু তখন একটা চক্র কিন্তু বারবার বলতো যে উনি অ্যাডিক্ট, এবং কোকো বিভ্রান্তি ছড়ানো এক ধরনের মিথ্যা অপপ্রচার করতো। এবং কোকো কিন্তু কখনো ডিভিশন চান নাই, ডিভিশন দেওয়া হয় নাই, সাধারণ বন্দির মতোই কিন্তু উনি ছিলেন। এবং বেগম জিয়া এটা জানতেন। আমি যদিও বলছিলাম যে আমি ওনার লুক আফটার করবো, তখন উনি এই যে আপনার ব্যারিস্টার অসীম একজন ওনাকে বলছিলেন যে তোমাদের ডিভিশনের দরকার নাই, ডিআইজি সাহেব দেখবেন। এই যে ডিআইজি সাহেব দেখবেন, অতটুকু আস্থা কিন্তু আমার প্রতি তার ছিল, ভিতরে হোক বাইরে হোক, নানা কথাবার্তার জন্য। কাজেই যখন আপনারা কথা বলেন, আমি যদিও রাজনীতি করি না, কিন্তু ব্যক্তিগতভাবে বহুত ঘটনা, তার সাথে অনেক ছবি, অনেক কথাবার্তা যেগুলি এখানে নর্মাল কথা এর মধ্যে, কিন্তু যার জন্য কোকোর ওয়াইফ একবার আমাকে বললেন যে হায়দার ভাই আপনাদের খুব পছন্দ করেন বলে কিন্তু আপনি সরাসরি ওনার বেডরুমে যায় ওনার সাথে কথা বলেন, উনি অপেক্ষা করেন। আমরাও কিন্তু সরাসরি ওনার বেডরুমে কখনো ঢুকি না। এই যে আলোচনার কথা বলে, এই জন্য দেখে লাগে যে এত আসলে উনি আমার 8 বেঙ্গলের অফিসারের ওয়াইফ, উনি প্রধানমন্ত্রী, উনি এখানে ছিলেন। ব্যক্তিগতভাবে সব কিছু কি রাজনীতি দিয়ে হয়? মানুষের ব্যক্তিগত বলেও তো একটা সম্পর্ক আছে। উনি কোথায় এই জিনিসগুলি তো সব রাজনীতির ঊর্ধ্বে। যে জায়গাটা বলা হচ্ছিল বারবার সরলতা, উনি সরলতা বলেন। এবং ও আরেকটা লাস্টে কথা বলি, কাপক্স হলো কারা পরিবার কল্যাণ সমিতি, ওইখানেও উনি সহযোগিতা করতে চাইছিলেন। আমি সব কথা বল, কারাগার নিয়ে ব্যক্তিগত কোনো জিনিস চাইতাম না, কারাগার নিয়ে কথা বলতাম। আজকে যদি উনি থাকতেন, কারাগারের সবচেয়ে লাভ বেশি হইতো উনি যেটা ইয়ে করছেন। কারণ একটা অ্যাম্বুলেন্সও তখন ছিল না। আমি বারবার বলতাম আপনি যা আছেন, কোনো একটা বিপদ হলে আমাদের কাছে কিন্তু একটা অ্যাম্বুলেন্সও নাই,
পরবর্তীতে আস্তে আস্তে আসছে। আমরা কথাগুলি বলতে পারতাম ওনার কাছে সব কিছুই করার জন্য। ওই জন্য কোনো সংস্থার যদি ক্ষতি হয়, কারাগারের ক্ষতিটা হয়েছে যে তারা অনেক কিছু থেকে বঞ্চিত। জি, জুনাস থেকে একটি ভিন্ন দৃষ্টিতে আবার এই আলোচনাটি যেতে চাই। আমরা জানি যে তার মৃত্যুতে বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়, এমন শোক বইয়ে লিখেছেন দিল্লিতে আমাদের যেই বাংলাদেশ দূতাবাস, সেখানে শোক বইয়ে সই করে এই মন্তব্য করেছেন রাজনাথ সিং। আর এখানে তো শ্রদ্ধা জানাতে জয়শঙ্কর এসেছিলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন তার এই শ্রদ্ধা জানাতে আসা, অর্থাৎ জয়শঙ্করের এই শ্রদ্ধা জানাতে আসা নিঃসন্দেহে ইতিবাচক, তবে রাজনৈতিক দৃষ্টিতে দেখা ঠিক হবে না। বর্তমান বাস্তবতা আমরা জানি যে ঢাকা দিল্লি সম্পর্কে এক ধরনের চরম টানাপোড়েন চলছে, সামনে একেবারে নির্বাচনের দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে, তখন এই যাওয়া আসা, এই শোক জানানোকে আপনি আসলে কোন দৃষ্টিতে দেখেন? দেখুন, এটা বাংলাদেশ তো আমাদের 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 তো প্রতিবেশীরা আছে, তো প্রতিবেশীর সাথে আমরা যেহেতু প্রতিবেশী বদলাতে পারবো না, প্রতিবেশীদের সাথে আমরা কি ধরনের সম্পর্ক রাখবো সেটা তো আমাদের একটা রাষ্ট্রীয় আমাদের যা মানে পলিসি হবে। আমাদের বিদেশ নীতি কিংবা আমাদের পররাষ্ট্রনীতি ক্ষেত্রে আমাদের জায়গাটা তো প্রথম চেষ্টা করতে হবে যে আমরা সুসম্পর্ক চাই। কিন্তু আমাদের দেশের অভিজ্ঞতা দাঁড়িয়েছে সুসম্পর্ককে বন্ধুত্বের নাম দেওয়া হয়েছে, কিন্তু সেটা আসলে প্র্যাকটিক্যালি দাসত্বের রূপ নিয়েছে। তো আমরা যেটা পরিষ্কার করে বলতে চাই যে আমরা সুসম্পর্ক মনে করি ন্যায্যতার ভিত্তিতে, এবং সত্যিকার অর্থে যখন ন্যায্যতা তৈরি হয় তখনই কেবলমাত্র সুসম্পর্কটা তৈরি হতে পারে। এবং সেইখানেই যদি আমরা দেখি যে এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল থেকেই কিন্তু এই জায়গাটার একটা ধারাবাহিকতা দেখা যাবে। কারণ উনি বাংলাদেশে প্রথম ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে এফেক্টিভ রিলেশনশিপ তৈরি করা, অর্থাৎ একদিকে ভারতের সাথে সম্পর্কের নিরিখে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থকে সমুন্নত রাখা, আবার কার্যকর সম্পর্ক তৈরি করা। মানে আপনি খুব অ্যান্টি ইন্ডিয়ান ভাব দেখালেন এবং অ্যান্টি ইন্ডিয়ান হয়ে আপনি এমন একটা অবস্থা সৃষ্টি করলেন যে আপনি প্রায় যুদ্ধ লাগিয়ে দিচ্ছেন, সেইটা কোনো তো এফেক্টিভ জায়গা আপনার জন্য তৈরি করার কথা নয়। আপনি মানে আপনার নিজের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করবেন, আবার এফেক্টিভ রিলেশনশিপও তো থাকতে হবে। কারণ যদি কার্যকর সম্পর্ক না থাকে আমাদের প্রতিবেশীদের সাথে, তাহলে তো আমরা সারাক্ষণই আমরা এমন অবস্থার মধ্যে থাকবো যেখানে আমাদের নিজেদের দেশের যে মানে আর্থসামাজিক উন্নতি সেইটা অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে। কিন্তু ফলে এই যে নেইবারের সাথে আপনার কার্যকর সম্পর্ক রাখা কিন্তু নিজের ন্যাশনাল ইন্টারেস্টকে বজায় রাখা, এটা আমি মনে করি যে ওয়ান অফ দি ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন অফ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো সেইটার কন্টিনিউটিটা পরবর্তীকালে বেগম খালেদা জিয়ার শাসনামলের মধ্যে দেখা গেছে, এবং সে কারণে এই যে তার আন্তর্জাতিকভাবেও তার যে নানান স্বীকৃতি এবং একটা প্রশংসা এবং তার জন্য শোক প্রকাশিত হচ্ছে, সেটা সেদিক থেকে আসছে। মানে এটাও একটা ইন্টারেস্টিং। আমি অন্য একটা বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম আবারও বেগম খালেদা জিয়া সম্পর্কে। দেখুন 2001 সাল থেকে 2006 সালের যে ওনার রাষ্ট্র পরিচালনা, এই সময় কিন্তু উনি অনেক সমালোচনার মুখে পড়েছেন, এবং এটা তো বাস্তব সত্য, এগুলো তো হিস্ট্রিতে ফ্যাক্ট। অনেক ধরনের ঘটনা ঘটেছে সেই সময়ে এবং অনেক ঘটনার উনি তীব্র সমালোচনার মুখে ছিলেন। আমরাও সেই সময়ে আন্দোলনে ছিলাম। কিন্তু ধরুন ওই রকম একটা অবস্থা থেকে আবার এই যে 1-11 সরকারের আমলে ওনার যে 7-8-এ তার যে ভূমিকা, এবং উনি ওনার যে দৃঢ় ভূমিকার জায়গাটা ছিল উনি দেশে থাকবেন, কারণ উনি মনে করলেন যে প্রক্রিয়াটা অবলম্বন করা হচ্ছে -2 ইত্যাদি, এইটা অগণতান্ত্রিক। এই যে উনি ডিসাইড করে ফেলেন এই যে এইটার সাথে কোনো আপোষ করা যাবে না। আপোষটা উনি করেন যেটা ন্যাশনাল ইন্টারেস্টে, কিন্তু আবার এইটার সাথে কোনোভাবে আপোষ করা যাবে না। উনি ডিসিশন নিয়ে নিলেন এবং উনি থাকলেন দেশে, এবং নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে এইটা যাতে কন্টিনিউ করতে না পারে, ডেমোক্রেসিকে এটার চেয়ে বেটার মনে করেছেন। ফলে ওই 2008-এর 29শে ডিসেম্বরের নির্বাচন নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে, এবং বিশেষভাবে ওইটা মানে যে ধরনের কন্ডিশনগুলো দেওয়া হয়েছিল সেগুলো নিয়েও প্রশ্ন আছে। এখন সেইটার মধ্যে তো উনি ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনটা উনি আপোষ করেননি, কিন্তু গণতান্ত্রিক উত্তরণটাকে বেছে নিয়েছিলেন এবং সেই জন্য ইলেকশনে গেলেন। তারপরের রাজনৈতিক কোনটা সিদ্ধান্ত ভুল সঠিক সেটা আলাদা বিষয়, কিন্তু এই যে 15 বছরে ওনার যে স্ট্রাগল এবং শেষ পর্যন্ত তারপরে জেল জুলুম এবং ব্যক্তিগত ক্ষয়ক্ষতি, সন্তান হারানো, চিকিৎসা না পাওয়া, ধীরে ধীরে উনি যে
ওনার সিভিয়ার মৃত্যু ঝুঁকির অসুখ হয়ে যাচ্ছে, সেইগুলো সত্ত্বেও যে উনি তার পজিশন ধরে রাখছেন এবং সেটা নিয়ে কী ধরনের কত রকম ওনার অসুস্থতা নিয়ে কত কথা হয়েছে। আমরা 22 সালে আমি এটা বলবো যে আমি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সহ আমি এবং আরও একজন আমরা ওনাকে দেখতে গিয়েছিলাম। তখন ওনার এতই অবস্থা খারাপ যে আমাদের সাথে দেখা করার প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে ওনার ডাক্তাররা যা ব্যাখ্যা দিলে, আমি যেহেতু ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসা বিজ্ঞানের তার ধারণা সম্পর্কে যথেষ্ট আস্থা রাখি, উনি লন্ডনে খুবই দক্ষ একজন সার্জন ছিলেন, অল্প বয়সী। তো উনি দ্রুতই বিষয়টা বুঝতে পারলেন এবং তিনি বললেন যে এখনও যদি যাওয়া যায় তাহলে ওনার মানে অনেক দূর রিকভারি 22-এর কথা বলছি। 22-এর কথা বলছি। আমরা এসে প্রেস কনফারেন্স করলাম যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার অধিকারটা মানবাধিকার, এটা আপনার দয়া দাক্ষিণ্যের প্রশ্ন না। কারণ যে চিকিৎসা ওনার দরকার সে যদি দেশে না পাওয়া যায়, উনি যদি বন্দিও থাকেন, তাহলেও সেটা বিদেশ থেকে করিয়ে আনা সরকারের দায়িত্ব, সুতরাং সেটার জন্য তাকে সেটা দিতে হবে। কিন্তু দেওয়া হলো না। যে এই পুরো পরিস্থিতির মধ্যে দিয়ে যে জায়গাতে উনি গেলেন এতগুলো জিনিস মোকাবেলা করে, তারপরে বললাম যে 23 সালে উনি যখন কিছুটা সুস্থ হয়ে উঠছে, কথা বলার মতো অবস্থায় আছেন, আমাদেরকে বললেন দেশটাকে আগে বাঁচান এবং ইলেকশন বয়কট করার জন্য বলেন, কোনো অবস্থাতে যাতে ইলেকশনে না যাওয়া হয়, কারণ এটা রাজনৈতিকভাবে একটা ব্লান্ডার হবে, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছিল। দেন ওনার এই ঐক্যের জায়গাতে অন্তর্ভুক্তি, ঐক্য ইত্যাদি, তার মানে এই না যে উনি কিন্তু সবাইকে মানে কোনো ন্যায় বিচার চাচ্ছেন না, তার মানে এই না যে উনি মানে এখানে কোনো অন্যায়ের সব কিছু ভুলে যাচ্ছেন। ইনসাফের জন্য আমাদের ন্যায় বিচার দরকার আছে, কিন্তু দেশটা যাতে প্রতিহিংসার দিকে না যায়, এই পুরো বিষয়টা লিড করাটা, এত বড় একটা পার্টি যে এতগুলো গুম খুন, লক্ষ লক্ষ মামলা, লক্ষ লক্ষ নেতাকর্মী, সেটাকে কন্টেইন করার জায়গাতে যে তার যে কমান্ড, সেইটা বলবো যে, এবং এটা ডেফিনেটলি বিএনপির তারেক রহমান সাহেব সহ মানে সবাই নেতৃত্ব, স্ট্যান্ডিং কমিটি লিডাররা সেটা অনুসরণ বলেছেন, কথা বলেছেন, তাদেরও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু বেগম খালেদা জিয়ার প্রভাবটা তো আরও মানে লার্জার প্রভাবের জায়গায়, সেই জায়গাটাতে ওনার ভূমিকার ফলে যেটা আমরা দেখলাম যে উনি ওই জায়গাটা অর্জন করেছেন, সমস্ত মানুষের এই ভালোবাসার জায়গাটা। এবং আমি যে কথাটা আবারও বলবো যে মানে এই যে ধরুন এটা ঠিক, এটা কিন্তু সিম্পলিসিটি মানে কিন্তু হচ্ছে আপনার আপনি কম বুঝতেছেন কিংবা আপনি একটু মানে এটা নয়, মানে আপনি নিজে এই চালাকি জটিলতা বুঝেও আপনি আসলে কোন পথ নেবেন, এটা আপনার ডিসিশন। কিন্তু আপনি পাল্টা চালাকি করবেন না, আপনি আপনার সিম্পলিসিটির জায়গায় থাকবেন এবং মানুষের ইন্টারেস্টটাকে গুরুত্ব দিবেন, সেইটার জায়গাতে উনি অনেকগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সব প্রশ্নে ওনার আছে উনি অ্যাবসলিউটলি নিখুঁত, এরকম কোনো জায়গায় আমরা বলবো না, কোনো মানুষই নিখুঁত না। কিন্তু যে জায়গাটাতে আমরা ন্যাশনালি ওনাকে বিবেচনা করছি, দেশের প্রশ্নে, জাতীয় স্বার্থের প্রশ্নে, ন্যাশনাল কজে, সেই সব জায়গায় বেগম খালেদা জিয়ার ইতিবাচক একটা ভূমিকার জায়গায় তাকে এই মহিমার জায়গায় এনেছে যে আজকে প্রায় মানে দেশের বিরাট অংশ তার কফিনের পেছনে দাঁড়িয়েছে। নিঃসন্দেহে। জাভেদ হাসান, ভারতের সাথে বিষয়টি নিয়ে একটু জানার আগে একটি বিষয় একটু মন্তব্য জেনে নেব। আমরা আজকেও দেখেছি আপনাদের মিডিয়া সেলের যিনি দায়িত্বে ছিলেন তিনি দায়িত্ব ছেড়েছেন এবং গত কয়েকদিন আরেকটা প্রসঙ্গ জাস্ট আমি সময় পাবো কিনা জাস্ট বলে ফেলি। একজন নারী হিসেবে তিনি কিন্তু মানে বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার জায়গায় গেছেন। আমাদের দেশে আরেকজনও প্রধানমন্ত্রী হয়েছেন যাকে আমরা স্বৈরাচারী ফ্যাসিস্ট হিসেবে তার বিরুদ্ধে লড়াই করে তাকে ক্ষমতাচ্যুত করেছি। কিন্তু তিনি বেগম খালেদা জিয়া কিন্তু নারী হিসেবে যে পরিমাণ মানে কি বলেন কুৎসার মোকাবেলা করতে হয়েছে, এইটার জবাবটা উনি যেভাবে দিয়েছেন, এইটা এখন বিরাট আকারের শক্তির জায়গা কিন্তু বাংলাদেশের মানে সকল নারীর জন্য, যে পলিটিক্যালি আপনি ধৈর্যের সাথে ধৈর্য দিয়ে মোকাবেলা করলে কিন্তু আপনি আসলে এই কত বড় জয়টা নিতে পারেন, এইটা জায়গাটা আছে। এবং এটাকে যে মোকাবেলা করেই রাজনীতি, হ্যাঁ অনেকেই বলতে পারেন যে এত বড় একটা দল আছে ওনার, ফলে ওনার স্ট্রেংথ আর সবার একজন সাধারণ নারীর স্ট্রেংথ একরকম নয়, কিন্তু এটা অবশ্যই ডেফিনেটলি একটা এই শক্তিটা সবার মধ্যেই মানে নিশ্চয়ই তার একটা প্রেরণা হিসেবে থাকবে যে এই বুলিং এর শিকার হয়েও এবং কুৎসিত রকম আক্রমণ, ওনার অসুস্থতা থেকে শুরু করে নানান কিছু নিয়ে সেই সব জায়গার আক্রমণগুলোকে উনি যেভাবে মোকাবেলা করে দাঁড়িয়েছিলেন,
এবং সেইটা একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা। এটাকে মানে এটার আলাদা তাৎপর্য আছে বাংলাদেশের নারীদের জন্য। জাভেদ হোসেন, এই যে জামাত ইসলাম এবং সমমনা 8 দলের সাথে এখন তো এটি 10 দলীয় জোট, এই জোটের সাথে জোটবদ্ধ হওয়াকে নিয়েই তো আপনাদের এই দল ছাড়ার, যদি হিরিকে এইভাবে বলি, মানে এই দল ছাড়া আসলে আরো কত দূর পর্যন্ত, আরো কতজন আছে এই তালিকায়, আরো মানে নির্বাচন তো একেবারে সামনে দোরগোড়ায়? এনসিপি তো গঠিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের পরে। জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের আসলে দুটি প্ল্যাটফর্ম ছিল, একটি তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যার নেতৃত্বে ছিল ছাত্ররা, এবং আরেকটি হলো জাতীয় নাগরিক কমিটি, যেখানে বিভিন্ন মতের বিভিন্ন পেশার মানুষ আসলে এখানে আসলে সম্মেলন হয়েছিল। এবং জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুইটা প্ল্যাটফর্ম থেকেই নেতৃবৃন্দ এসে তারপর গঠিত হলো জাতীয় নাগরিক পার্টি। এবং জাতীয় নাগরিক পার্টিকে আমরা প্রথম থেকেই একটা সেন্ট্রিস্ট বাংলাদেশপন্থী রাজনৈতিক দল হিসেবে আমরা এটাকে পরিচিতি করেছি, এবং আমরা সেন্ট্রিস্ট রাজনীতিটাই করতে চেয়েছি। এখন এখানে যেহেতু আপনার বিভিন্ন মতের মানুষ এখানে এসে সম্মিলিত হয়েছে, এখানে ডান ঘরানার যেমন লোক আছে, বাম ঘরানার লোক আছে, আবার একেবারে ঠিক মধ্যপন্থী যদি বলি এরকম লোক আছে, এখানে একদম মজুর মুঠে থেকে শুরু করে জুলাই গণ অভ্যুত্থানে অঙ্গ হারানো লোকজনও আছেন, আপনারা আছেন। তো সেখানে আসলে দলটা গঠিতই হয়েছে বিভিন্ন মতের বিভিন্ন পেশার মানুষের এখানে আসলে। তো সেই জায়গাটায় প্রত্যেকেরই কিন্তু নিজস্ব একটা চিন্তা ভাবনা আছে, নিজস্ব আদর্শের জায়গা আছে, প্রিন্সিপালের জায়গা আছে, এবং আমরা রাজনৈতিক দল হিসেবে এটাকে অবশ্যই শ্রদ্ধা করি, সম্মান জানাই। এখন একটা রাজনৈতিক দল তো রাজনৈতিক দল হিসেবে গড়ে যখন উঠবে, তার একটা রাজনৈতিক দল তো আর সে শুধুমাত্র সংগ্রাম করে যাবে না, লড়াই করে যাবে না। একটা গণতান্ত্রিক পদ্ধতিতে, গণতান্ত্রিক প্রক্রিয়া একটা রাজনৈতিক দলকে অবশ্যই নির্বাচনের মধ্য দিয়েই যেতে হবে। নির্বাচন ছাড়া তো আপনার ক্ষমতায় যাওয়ার কোনো রাস্তা নাই। তো ক্ষমতায় যাওয়ার রাস্তা আছে বিপ্লব, সেটা তো কোনো রাজনৈতিক দল মানে গণতান্ত্রিক প্রক্রিয়া কোনো রাজনৈতিক দলের কিন্তু কাজ নয়। তো সেই জায়গাটায় নির্বাচন যখন চলে এসেছে, আমাদের একটা রাজনৈতিক পার্টি হিসেবেও আমাদের কিন্তু নির্বাচনমুখী হতে হয়েছে। কারণ এই নির্বাচনটাই আসলে বাংলাদেশকে আবার গণতান্ত্রিক ধারায় সুস্থ, আমি যেটা একটু আগে বললাম যে একটা ঐক্যবদ্ধভাবে কিংবা একটা সুন্দর সুগঠিত একটা গণতান্ত্রিক যাত্রার দিকে আমাদেরকে নিয়ে যাবে সামনের ইলেকশনটাই আসলে। তার পরবর্তী রাজনৈতিক দলের আচরণগুলো দেখলে বোঝা যাবে। তো সেই জায়গাটায় এনসিপি মনে করে যে তাকে অবশ্যই এই নির্বাচনী বৈতরণীটা পার হতে হবে। সেই জায়গাটায় এনসিপি মনে করেছে যে কোনো একটি রাজনৈতিক জোট, যেটা এখন তো বাংলাদেশের রাজনৈতিক জোট আসলে আছে দুটোই, একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে, আরেকটা যদি আমরা বলি জাতীয় যে ইসলামিক যে দলগুলো এবং তার নেতৃত্বে আরও কিছু দল, জামাত ইসলামী সহ যে ইসলামিক দলগুলো আছে। এখন এখানে আমাদের কিন্তু আমরা প্রথম থেকে বলে আসছি, আমরা কিন্তু দলের মধ্যে গণতান্ত্রিক চর্চাটা অব্যাহত রেখেছি এখন পর্যন্ত। যে কোনো দলের চাইতে আমাদের মধ্যে আপনারা যাবেন এই ধরনের আলোচনা শেষ করি, আমি কথাটা শেষ করি সেটাই, যে আমাদের কিন্তু যে কোনো আলোচনা কিন্তু দলীয় প্ল্যাটফর্মে, আমাদের যে দলীয় ফোরাম আছে সেই ফোরামে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই নেওয়া হয়। আমাদের একটি নির্বাহী কাউন্সিল আছে, যেটাকে ইসি বলি আমরা। সেই নির্বাহী কাউন্সিলে কিন্তু একটা পর্যায়ে কিন্তু আলোচনা, যখন আমরা কোনো জোটে যাব নাকি আমরা একক নির্বাচন করব, যে কোনো সিদ্ধান্তের কথা যদি আমরা বলি, সেখান থেকেই কিন্তু আসলে জামাত ইসলামী সহ যে ইসলামিক দলগুলো আছে বা যে জোটটা আছে সেই জোটের সাথে যাওয়ার কিন্তু একটা মেজরিটি ডিসিশন গণতান্ত্রিকভাবেই সেখানে নেওয়া হয়েছে। এখন যেহেতু আমি প্রথমে বললাম এখানে কিন্তু বিভিন্ন মতের মানুষ আছে, এখন আমি যেটা মনে করি যে আমি একজন ব্যক্তি, আমার যেমন একটা আদর্শ আছে, আমার যেমন একটা চিন্তা ভাবনা আছে, এখন মত আছে, একটা দল কিন্তু সবাইকে ধারণ করতে হয়। তো সেখানে আমার অনেক মত কিন্তু দল গ্রহণ করে না, না মেলে। এখন তার মানে কি আমি দলকে ছেড়ে দিব কিনা? পার্টি মানেই কিন্তু আপনার বিভিন্ন মতকে একটা জায়গায় ধারণ করবে। দল তো ছেড়ে দিচ্ছে না, আমি সেই জায়গাটা আসছি, আমাকে আসতে দেন। তো সেই জায়গাটাতে যেটা হয়েছে, এখন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, একটা সিদ্ধান্ত হয়েছে। এখন যারা এখানে দলটা করতে এসেছে তারা অনেকেই আসলে এখানে এই ব্যক্তিটাকে দলের চাইতে প্রাধান্য দিয়ে ফেলেছেন, এবং সেই কারণে তারা ব্যক্তি মতটাকে প্রাধান্য দিতে গিয়ে আসলে দলের যে সিদ্ধান্ত, গণতান্ত্রিক প্রক্রিয়ার যে সিদ্ধান্ত, সেটাকে সম্মান না জানিয়ে তারা আসলে এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন। এবং এটাকে আমি একটা খুব বড় ঘটনা বলে মনে করি না। যেমন একদম আমরা যদি দেখি 2006 সালে বিএনপি থেকে 29 জন এমপি ভেঙে গিয়ে কিন্তু একটা দল হয়েছিল, ঠিক আছে? 29 জন এমপি, এখানে মাত্র আমরা 7-8 জন হয়েছে এখন পদত্যাগ করেছে। তো সেই জায়গাটায় আসলে আপনি এটাকে আসলে বড় কোনো ঘটনা হিসেবে একটা বিষয় ছোট আপনার মন্তব্য জানবো, যে প্রশ্নটা আমি জুনায়েদ সাকিবকে করেছিলাম, এই যে
পররাষ্ট্র উপদেষ্টা যে মন্তব্যটা, যে এই যে শ্রদ্ধা জানাতে আসা, জয়শঙ্করের আসা, তিনি রাজনৈতিক দৃষ্টিতে দেখতে চান না, কিন্তু এই যে সামনে নির্বাচন, এক ধরনের বিএনপি ক্ষমতায় ভোটে নির্বাচিত হবে, এই ধরনের একটি তো মানে আবহ তো আছে, সেই জায়গায় জয়শঙ্করের আসা, নরেন্দ্র মোদীর এক ধরনের বার্তা নিয়ে আসা, আপনারা আসলে কি দৃষ্টিতে দেখেন? না, এটা তো ধরেন আপনার 2013 সালেও কিন্তু ভারত থেকে কিন্তু এসেছিল আপনার পররাষ্ট্র সচিব তৎকালীন, এবং তিনি এসে পুরো রাজনীতির যে অঙ্গনটা সেটাকে কিন্তু একটা দিকে নিয়ে গিয়েছিলেন, এবং সেই যে মেরুকরণ সেটা কিন্তু বিগত 16-17 বছরের ফেসিবাদ তৈরি করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল। এখন আমরা কিন্তু অনেক গুঞ্জন শুনতে পাই যে তারেক রহমানের বাংলাদেশে আগমন, তার সাথে ভারতের সম্পর্ক, অনেক কথাবার্তা কিন্তু অনেক জায়গায় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মানুষের মধ্যে একটা শঙ্কা, একটা গুঞ্জন আছে। তো সেই জায়গাটায় আমি এত দূর দেখতে চাই না। আমি যেটা আছে সামনে, আমরা যেটা দেখছি, আমরা সেটাকেই বলতে চাই, সেটাকে ধারণ করতে চাই। একজন নেত্রী, এত বড় মাপের একজন নেত্রী, তিনি ইন্তেকাল করেছেন, সেই জায়গাটায় পার্শ্ববর্তী দেশ তারা হয়তো যেহেতু ভাবছে সামনে হয়তো ক্ষমতা আসতে যাচ্ছে যে দলটা, তার সাথে তারা সুসম্পর্ক বজায় রাখতে চায়, সেই কারণে হয়তো তার এই আগমন এবং সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্যই এই শ্রদ্ধা জানাতে আসা। এটা আমরা এভাবেই দেখছি। শুধু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসছেন তা তো না, আরো অন্যান্য দেশের, পাকিস্তান। উনি তো ভারত থেকেই প্রশ্ন করলেন, আমি সেটাকেই না, আপনাকে আপনার প্রশ্নকর্তাকে আমি প্রশ্ন করছি, যেটা তো পাকিস্তানের স্পিকার এসছেন, এখানে নেপাল, শ্রীলঙ্কার রাষ্ট্রমন্ত্রী। প্রশ্নটা এই কারণে এসেছে কারণ তিনি আবার আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করেননি, শুধু এদিকে দেখা, অন্যরা সবাই দেখা করেছেন। জি, অন্যরা সবাই প্রধান উপদেষ্টার সাথে কম বেশি কলম হয়েছে, দেখা হয়েছে, যে কারণে কিন্তু আমাদের এই গণমাধ্যমে এই বিষয়টি এইভাবে এসেছে যে ভারত কেন আসলে অন্তর্বর্তী সরকারকে এক ধরনের পাশ কাটিয়ে শুধুই এই বলয়ের মধ্যে আলোচনা করে, এবং নরেন্দ্র মোদীর যে বার্তা সেখানেও এক ধরনের তারেক রহমানকে নিয়ে তার নেতৃত্বে যে বাংলাদেশের ভবিষ্যৎ চিন্তা, সেই জায়গাতে এই জন্যই মূলত গণমাধ্যমে এই জায়গাগুলো আলোচনা আসা। শিরিন সুলতানা, আপনি কিভাবে দেখেন পুরো বিষয়টিকে, যেই আলোচনাটা ছিলাম ভারত? আমাদের ধরেন ভারত আমাদের পার্শ্ববর্তী একটি বড় রাষ্ট্র, সেখানে যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া, তিনি যে তারা যেটা মনে প্রাণে বিশ্বাস করতেন যে একটি পার্শ্ববর্তী দেশ আমরা প্রতিবেশী, কিন্তু তারা হতে পারে বড়, কিন্তু আমরা একটা ছোট স্বাধীন সার্বভৌম দেশ, আমাদের সাথে সম্পর্কটা হবে সমতার ভিত্তিতে। এবং সে কারণেই দেখেন যে বেগম খালেদা জিয়া তিনি যখন 2013 সালে তিনি ইন্ডিয়ায় গিয়েছিলেন, এবং সেখানে তাকে কিন্তু লাল গালিচা সম্বোধনা দেওয়া হয়ে গেছিল। এবং আপনারা লক্ষ্য করে থাকবেন যে তার কিছুদিন পরেই কিন্তু প্রণব মুখার্জি তখন পররাষ্ট্রমন্ত্রী, তিনি বাংলাদেশে এসেছিলেন, এবং তখন আমাদের কিন্তু একটি সরকার বিরোধী একটি হরতাল কর্মসূচি চলছিল। তো তখন কিন্তু আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া তার সাথে অ্যাপয়েন্টমেন্ট করা ছিল, কিন্তু তিনি বলেছেন যে না, আমার যেহেতু রাজনৈতিক কর্মসূচি চলছে আমি এখানে যাবো না। এখানেও কিন্তু একটা বিষয় যেটা, এবং দলের আপনারা যেটা বলছেন দলের মধ্যেও কিন্তু এটা একটা ইয়ে ছিল যে পরবর্তীতে আমরা অনেকে সমালোচনা শুনেছি বেগম খালেদা জিয়া কেন এত বড় একটা দেশে ঠিক হবে না, সাধারণ জনগণ বা বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন। কিন্তু যেটা ভিতরের কথা হলো যে বেগম খালেদা জিয়া জানতেন যে প্রণব মুখার্জি এরকম একটা প্রস্তাব নিয়ে এসছেন, যে প্রস্তাবটা এদেশের জনগণের দেশের স্বার্থবিরোধী, যে কারণে তিনি একটি বড় ধরনের একটি কৌশল তৈরি করে তিনি এই যাত্রাটা তিনি মানে ইচ্ছা করে তিনি দেখা করেননি, বা তিনি তার সিদ্ধান্ত নিয়েছে। আমরা দেখেছি যে এটা আমাদের দলের মধ্যে একটা প্রচলন আছে যে বেগম খালেদা জিয়া নিজে যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা তার সঠিক সিদ্ধান্ত হয়েছে, এবং সেটা দলের বলেন, দেশের বলেন, রাষ্ট্রের বলেন। কিন্তু আমরা দেখেছি যে তিনি যখন কোনো সিদ্ধান্ত কোনো কারণে কারোর মাধ্যমে যদি নিতে গেছেন, অনেক সময় সেটা সেটা অনেক সময় দেখা গেছে রং হয়েছে। তো সেই জন্য বলে যে বেগম খালেদা জিয়ার যে বিচক্ষণতাটা, উনি যেটা সিদ্ধান্ত, উনি যেটা চিন্তা করেছেন সেটা সঠিক হয়েছে। এবং যে কারণে আমরা দেখেছি যে এই যে প্রণব মুখার্জি বলেন এবং ভারতের সাথে আমাদের সম্পর্ক বলেন, সেটা কিন্তু ওই যে বললাম যে আমাদের সাথে সেটা রাজা প্রভুর মতো সম্পর্ক করতে পারবে না, সম্পর্কটা হবে বন্ধুত্বের, ন্যায্যতার দাবিতে। এবং আজকে যখন আপনি যেটা বলছেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বা আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি স্বাক্ষর করেছেন, এটা কিন্তু আমাদের বিরোধী জোটে এখন যারা আমাদের রাজনৈতিক বিরোধী ফেসিবাদ বাদ দিয়ে বলেন যে এখন যারা আমাদের নির্বাচনে যারা বিরোধী জোটে নামছেন, তারা কিন্তু কয়েকদিন ধরে খুবই মানে করছেন যে তারেক রহমান ভারতের সাথে কোনো রকম চুক্তি করে টোরে তিনি এসেছেন, এসে কিন্তু এরকম কথা বলেছেন। এবং আজকে এই যে এখন যেটা বলছেন যে উনি আসলেন শুধু তারেক রহমানের সাথে দেখা করে বা বেগম খালেদা জিয়ার সাথে শ্রদ্ধা নিবেদন করে চলে সরকারের সাথে দেখা করলেন, এই ধরনের কথা কিন্তু আমাদের যারা বিরোধী জোটে
তারাই বেশি ছড়াচ্ছেন। কিন্তু আপনি আজকে গত দুদিন ধরে আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে গত কয়েকদিন আগে যে জামাতের সেক্রেটারি শফিকুর রহমান সাহেব তিনিও লন্ডন গিয়েছিলেন, এবং তিনিও গিয়ে সেখানে একজন ভারতের একজন রয়ের এর সাথে দেখা করে আসছেন। সেখানেও আমরা শুনেছি যে সেখানেও তাদের সাথে একটা গোপন কথাবার্তা হয়েছে, এবং যেটা তিনি মিডিয়া বাইরে এসে তিনি প্রচার করেনি, পরবর্তীতে যার সাথে দেখা করেন তারাই সেটা মিডিয়ায় প্রচার করেছে। আসলে এই যেটা বললেন যে আশ্বাস বিশ্বাসের জায়গাটা যদি রাজনৈতিক নেতৃবৃন্দ দলগুলোর সাথে যদি এই ডায়ালগ বলেন, কথাবার্তা বলেন, যে আজকে উনি এসছেন কথা বলেছেন, এবং এখানের মধ্যে স্বচ্ছতা থাকতে হবে। স্বচ্ছতা না থাকলে আপনার দল নির্বাচনে যাবে, যেটা উনি বলেছেন জামাতের সেক্রেটারি, যে নির্বাচনের পরও আমাদের জাতীয় ঐক্যের মাধ্যমে আমি মনে করি স্বার্থের প্রশ্নে দেশের জনগণের সাথে, যেটা আমাদের নেত্রী তার জীবন দিয়ে তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে সবার ঊর্ধ্বে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেখানে যেতে সেটা বাংলা জাতীয়তাবাদী দল সেই কার্য এগিয়ে নিয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। ভবিষ্যতে সেই পথে থাকবে। শামসুল সিদ্দিকী, আপনার কাছে শুনে অনুষ্ঠান শেষ করবো। একটু বলছিলাম যে যেহেতু দেশপ্রেম নিয়ে আলাপ হচ্ছিল, আপনার সাথে তো উনি একান্তে অনেক কথা বলতেন দেশকে নিয়ে, তিনি তার আচ্ছা দেশকে নিয়ে তার একটু ভাবনার কথাকে তিনি কখনো আপনার সাথে মানে অনুভূতি ভাগাভাগি করেছেন? ওই যে দূরদর্শিতার কথা বলি, উনি যখন বিভিন্ন সময় কথা, আমরা তো কোনো এজেন্ডা ছিল না, কথা বলতেছি, নানা কথা আসছে, উনি তো আসলে আপনাকে ছাড়া কথা বলার কাউকে খুঁজেও পেতেন না। উনি বললেন যে দেশে আমরা জাতীয়তাবাদী শক্তি, আমরা আপনাদের তেমন ক্ষতি করব না, ওরা কিন্তু সুযোগ পাইলে আপনাদের মেরে ফেলবে। দুইবার বললেন ওরা কিন্তু সুযোগ পাইলে আপনাদের মেরে ফেলবে, এই কথা 2007 সালে বললেন। কিন্তু ওই কথাটা তখন কেন বলছিলেন আমরা আর বুঝলাম না। কিছুটা রিলেট করতে পারে 2009 সালের যে ঘটনা ঘটলো, যে এই যে দূরদর্শী যে জিনিসটা রয়ে গেছে, যে দেশপ্রেম, উনি কথা করে বললেন যে আমরা জাতীয়তাবাদী শক্তি, আমরা কিন্তু আপনাদের তেমন ক্ষতি করব না, কিন্তু ওরা কিন্তু সুযোগ পেলে আপনাদের মেরে ফেলবে। একটা জিনিস বলে কতটা গভীর। এখন দেখেন, আমি ওইখানে শেখ হাসিনা তারও কাঁদতে দেখছি, মার জন্য বেগম খালেদা জিয়ারও কাঁদতে দেখছি, এবং তারেক রহমান উনিও আফসোস করে অনেক কথা বলছেন। কিভাবে বলছেন? যে পরের বার যখন বেগম খালেদা জিয়া জেলে আসলেন, ওটা নিয়ে আমিও বলছি যে ওনাকে যেভাবে রাখা হয়েছে, আমি তো জানি যে ঘরে রাখা হয়েছে এটা প্রধানমন্ত্রীর থাকার মতন জায়গা না। একদিন ওইখানে রাখার পরে ডে কেয়ার সেন্টারে পরের দিন নিয়ে গেছে, ওনারা আরও ভালোভাবে রাখা যেত। উনি সুস্থ শরীরে হেঁটে হেঁটে গেলেন, তার পরবর্তীতে কিন্তু উনি অতটা সুস্থ হিসাবে আর হেঁটে বের হইতে পারেন নাই, হুইলচেয়ারে করে। এটা হলো ওনার ক্ষেত্রে। ঠিক অনুরূপভাবে তারেক রহমান সাহেব যখন জেলখানা থেকে হেঁটে হেঁটে রিমান্ডে গেলেন, অনেক সাক্ষী আছে, তখন কিন্তু উনি সুস্থ শরীরে বাইরে গেলেন, পরবর্তীতে উনি কিন্তু আর তেমন সুস্থ শরীরে ভিতরে আসলেন না, পারলেন না। তো এই যে দেখেন দুইজনের ক্ষেত্রে, ছেলের ক্ষেত্রে, মার ক্ষেত্রে, ছোট ছেলে তো মারাই গেল। তো ইতিহাস যা আপনি তো খালি কথা শুনতেছি যে যা করে, এর জন্য এই জিনিসগুলি যদি মানুষের মনে না থাকে, দেশপ্রেমের কথা যেটাই বলেন, ঐক্য যদি না থাকে, এত বড় ভারত রাষ্ট্রের বিপক্ষে আপনাদের টিকে থাকতে গেলে সবসময় বিপদে পড়তে হবে। একমাত্র উপায় হলো সবাই যদি ঐক্যবদ্ধ থাকে, যে কোনো জিনিস ঐক্যবদ্ধ থাকলে ছোট জিনিসও অত সহজ না যে বড় হয়েছে দিয়ে যা করতে পারবে। আমাদের যত ঐক্যে ফাটল ধরবে, তারা তত সহজে এবং তারা তত সুযোগ নেবে। আপনি একটু ছোট করে বলতে চান? আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওই প্রশ্নের উত্তর আপনি যেটা বলেছিলেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসার ব্যাপারে, এটা পারপাসটা আমরা মনে হয় যে মানে বেগম খালেদা জিয়াকে ট্রিবিউট জানানো, এবং সেটা আমাদের দেশে এটা একটা বড় সমস্যার জায়গা যে আমরা নিজেদের খুব আত্মবিশ্বাসী নই। আমাদের দেশের একজন নেতা যিনি প্রয়াত হয়েছেন এবং যিনি দেশের মানুষের মধ্যে এইভাবে তার একটা প্রভাব আছে এবং তার ভালোবাসা মানুষ সেভাবে প্রকাশ করছে এবং আন্তর্জাতিকভাবেও সেটা হচ্ছে, ফলে দক্ষিণ এশিয়ার দেশগুলো এখানে এসছে, সেটা সেভাবেই আমার মনে হয় যে দেখা উচিত। আমার ধারণা পররাষ্ট্র উপদেষ্টা ঠিকই বলেছেন, জায়গাটা আমরা যতটা হিসেব করছি। তবে এটা ঠিক যে আলোচনাটা আপনি শুরু করেছিলেন, কিংবা ইভেন জাভেদ রাসিনও যে কথাটা বলেছিল যে আগামী দিনে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনায় আসে, কিংবা জামাত আসে, কিংবা যে দলই আসুক, মানে বক্তব্য হচ্ছে যে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদেরকে কিন্তু ওই জায়গাটা মানতে হবে। বাংলাদেশে গণ অভ্যুত্থানের একটা রায় আছে যে বাংলাদেশ আর নতজানু
কারো কাছে হওয়া যাবে না। নিঃসন্দেহে। বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবে। এই যে তার মানে হচ্ছে যে আপনি ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক করবেন, স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রেখে জাতীয় স্বার্থের ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে অপর রাষ্ট্রের সাথে কার্যকর সম্পর্ক করবেন। এটাকে ওই জায়গা থেকে দেখা দরকার। এখন কথার কথা, এটা যদি কেউ ওই যে সিঁদুরে মেঘ দেখলেই ডরাই সেই জায়গাতেই যায়, তাহলে তাকে সেই পরিণতি ভোগ করতে হবে। কিন্তু আমরা যারা ধরেন মুক্তিকামী সামাজিক গণতন্ত্রের দল, আমরা মনে করি যে আগামী দিনে একটা বড় কাজ হচ্ছে আমাদের এই জাতীয় পুনর্গঠনের জায়গাটা, যেখানে আমরা ক্ষমতার জবাবদিহি, ভারসাম্যর জন্য আমরা কাজ করছি। এইটা আমাদেরকে জাতীয় ঐক্য তৈরি করতে সাহায্য করবে। আমি আর আপনি বিরোধী দল ভিন্ন, আমাদের তীব্র প্রতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু এমন একটা রাজনৈতিক ব্যবস্থার মধ্যে আমরা আছি যেটা আমাদেরকে ঐক্যবদ্ধ রাখছে জাতীয় স্বার্থে। এইটা যখন থাকে তখন সেই দেশের জনগোষ্ঠীকে বিভক্ত করা যায় না, বিদেশিরাও খুব বেশি সুবিধা করতে পারে না। কিন্তু আপনি যদি এটা নির্মাণ না করতে পারেন, তাহলে ওই পৃথিবীর বিভিন্ন দেশ বিভক্ত, আমরা বিভক্ত হব। এটা একটা কাজ। আর একেবারেই বলি যে আর্থসামাজিক মুক্তিটা খুব জরুরি। খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সা ছাড়া কোনো জাতীয় আপনাদের চারজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন আজ এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।